আসসালামু আলাইকুম। শুরু করছি প্রফেসর উজান চৌধুরী উপন্যাস। লিখেছেন বন্যা সিকদার। পর্ব সংখ্যা 4। মৌ আর মেহের দুজনেই ক্লাস শেষে গুটি গুটি পায়ে করিডোর দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কোনো এক অদৃশ্য আকর্ষণে মৌ হুট করে মেহেরের হাত ছেড়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল। মেহের মৌকে ওভাবে হঠাৎ ঝড়ের গতিতে দৌড়াতে দেখে নিজের জায়গায় পুরো স্তব্ধ ও হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই মাথায় খাটিয়ে বুঝতে পারছিল না এই ভর দুপুরে মৌ হঠাৎ কেন ওভাবে ভূত দৌড় দিল। মেয়েটা আসলে হুটহাট কখন যে কি করে বসে তা মেহেরের সাধারণ বুদ্ধির একেবারেই বাইরে। তার মনটা তো ওই ডান পিঠে চাতক পাখিটির মতো চঞ্চল। এই এখানে আছে তো পরক্ষণে আবার অন্য কোথাও হারিয়ে যায়। মৌ কেন অমন পাগলের মতো চলে গেল তার পেছনের আসল কারণটা বুঝতে মেহেরের অবশ্য খুব বেশি সময় লাগতো না। পরক্ষণে যখন সে করিডোর পেরিয়ে কিছুটা দূরে কৃষ্ণচূড়া গাছটার নিচে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখল, অমনি মেহেরের নিজের ঠোঁটের কোণেও এক চিলতে মিষ্টি হাসি আপনা আপনি ফুটে উঠল। এখন আর তার বুঝতে বাকি রইল না যে মৌ আসলে কেন ওভাবে উধাও হয়েছিল। মেহেরও নিজের মনের ভেতরের চেনা কাঁপনটা লুকিয়ে ধীর পায়ে মৌয়ের পিছু নিল। ততক্ষণে মৌ এক লাফে গিয়ে সরাসরি সাব্বিরের চওড়া বুকের আঁচড়ে পড়েছে। সে নিজের দুই হাত দিয়ে সাব্বিরকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে খিলখিল করে হাসতে লাগলো। সাব্বির প্রথমে আচমকা অমন ধাক্কায় বেশ ভরকে গেলেও পরক্ষণে নিজের বুকের মাঝে পুচকে বোন মৌয়ের চিরচেনা উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল। এই পাগল মেয়েটা মাঝে মাঝে এমন সব কাণ্ড কারখানা করে বসেছে ভয়ে তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়। সাব্বির নিজের দুহাত দিয়ে মৌকে পরম মায়ায় আগলে নিল। তারপরও বোনের অমন শক্ত বাঁধনে হাঁসফাঁস করতে করতে আদুরে গলায় বলে উঠল, একটু তো ছাড় পাখি, ভাইটাকে একটু নিঃশ্বাস তো নিতে দিবি নাকি? এখানে মেরে ফেলবি? মৌ ভাইয়ের কথায় কান তো দিলই না, বরং আরো বেশি জেদ ধরে তাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে রাখল। ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে ভাই বোনের এই চরম পাগলামি আর মিষ্টি আহ্লাদ দেখে মেহের সহ তাদের ফ্রেন্ড সার্কেলের বাকি সবাই হু হু করে উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু এই হাসাহাসিতে মৌয়ের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে এবার সাব্বিরের বুক থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে ঠোঁট উল্টে একরাশ অভিমানী ও কাদো কাদো স্বরে বলে উঠল, কেন ছাড়বো? আমি তোমাকে কেন ছাড়বো শুনি? নিজের বোনটাকে বিয়ে দিয়ে মাথা থেকে মস্ত বড় একটা বোঝা ঝেড়ে ফেলেছো, তাই না? এখন আর এই বোনকে একটুও ভালো লাগে না তোমার? সে শ্বশুরবাড়িতে কেমন আছে না আছে তাই একটুও চোখ মেলে দেখতে যেতেও তোমার ইচ্ছা হয় না। সে বেঁচে আছে নাকি মরে ভূত হয়ে গেছে তা নিয়েও তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা সবাই খুব খারাপ। সাব্বির মৌয়ের এমন অনর্গল অভিমানের বাণ শুনে শব্দ করে হেসে উঠল। সে মৌকে এক হাতে আগলে নিয়ে পাশের একটা ফাঁকা বেঞ্চে এনে বসল। তারপর নিজে খানিকটা নিচু হয়ে মৌয়ের গাল দুটো টেনে দিয়ে বলতে লাগলো, কে বললো তোকে আমি ভুলে গেছি? ভাইকে কখনো নিজের জানের টুকরো বোনের ভুলতে পারে? আমি আমার এই মিষ্টি বোনটাকে একটা মুহূর্তের জন্য ভুলিনি, সত্যি বলছি। তাহলে তুমি এতদিন একটা বড় আমাকে দেখতে গেলে না কেন? বিয়ের পর আজ এতগুলো দিন কেটে গেল, অথচ তোমাদের কাউকে আমি একটা দিনের জন্য চোখে দেখলাম না। ফুপি আর ফুপা কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে। তবে আম্মু সারাদিন তোর জন্যই মন খারাপ করে বসে থাকে। আম্মু তো বলছিল তোকে দেখতে তোদের বাসায় যাবে। আমি রোজ আশায় আশায় বাসার গেটের দিকে তাকিয়ে থাকি যে এই বুঝি সবাই আসবে, কিন্তু কেউ আসে না। তোমরা সবাই বড্ড স্বার্থপর, কেউ আমাকে একটুও ভালোবাসো না। এমনকি আব্বু আম্মু একটা দিন এলো না আমাকে দেখতে। শুধু ওই ফোনে টুকটাক কথা বললে কি আমার মন ভরে বলো? সাব্বির বোনের চোখের কোনা জল চিকচিক করতে দেখে মনটা খারাপ করে ফেলল। সে আলতো করে মৌয়ের চোখের জল মুছে দিল। একদম কাঁদিস না পাখি, তোর এই ভাইটা কিন্তু নিজের বোনদের চোখের অশ্রু এক ফোঁটাও সহ্য করতে পারে না। আর মেহের, তুই ওখানে ওভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাদের পাশে এসে বস। মেহের মুচকি হেসে নিজের ওড়নাটার সামনে নিয়ে ধীর পায়ে এসে সাব্বিরের ঠিক পাশের খালি জায়গাটায় বসল। বর্তমান যুগে যেখানে নিজের আপন ভাই বোনেদের মধ্যেই বিন্দুমাত্র মিল থাকে না, সেখানে তারা ফুপাতো মামাতো ভাই বোন হওয়া সত্ত্বেও আপনদের চেয়ে অনেক বেশি আপন। মৌ এবার হুট করে নিজের কান্নার পর্ব শেষ করে চোখ দুটো বড় বড় করে মাথা উঁচিয়ে বলে উঠল, ভাইয়া আমার চকলেট কোথায়? মৌয়ের মুখে চকলেট শব্দটা শোনা মাত্রই সাব্বির একদম থতমত খেয়ে চুপ হয়ে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে শুকনো ঢুক গিলতে গিলতে অত্যন্ত মিনমিন স্বরে বলল, আই এম রিয়েলি সরি রে পাখি, তাড়াহুড়া করে আসার সময় চকলেটের কথা আমার একদম মাথা দিচ্ছিল না। ভাইয়ের মুখ থেকে এমন জবাব শোনা মাত্রই কথাটা যেন কোনো এক
বিশাল বজ্রপাতের মতো মৌয়ের মাথায় এসে আছড়ে পড়ল। তার ফর্সা মুখখানা মুহূর্তের মধ্যে বেলুনের মতো চট করে চুপসে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে পুরো বেঞ্চ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, কি? তোমার চকলেটের কথা মনে নেই? আজ চকলেটের কথা মনে নেই, কালকে এই বোনের কথা মনে থাকবে না, দুদিন পর আমার যে বাচ্চা কাচ্চা হবে তাদের কথাও তোমার মনে থাকবে না, আর এই নিয়ে তুমি নিজেকে আমার বেস্ট ভাইয়া বলে সারাদিন চিল্লাও? হ্যাঁ, আমার লাগবে না এমন ফালতু ভাই। যে ভাই নিজের বোনের জন্য পকেটে সামান্য একটা চকলেট রাখতে পারে না, সে আমার ভাই হতেই পারে না। মৌ নিজের দুটো গাল ফুলিয়ে একদমে কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে বেঞ্চ ছেড়ে চট করে দাঁড়িয়ে পড়ল। সে যেই না রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে যেতে চাইল, ঠিক তখনই সাব্বির পেছন থেকে খপ করে তার হাতটা আঁকড়ে ধরল। মৌ এক মস্ত বড় ঝামটা দিয়ে ভাইয়ের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। সে রাগে মুখ ফুলিয়ে আরো 2 পা এগিয়ে যেতেই আচমকা তার কানের কাছে সাব্বিরের চিরচেনা সেই হাসি মুখের কণ্ঠস্বর ভেসে এলো, পাখি, তোর চকলেট। চকলেটের নাম শোনা মাত্রই মৌয়ের পায়ের গতি ওখানে একদম ব্রেক কষার মতো থেমে গেল। সে ঝট করে পেছনে ফিরে সাব্বিরের হাতে চকলেটের প্যাকেট দেখে খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে আর কোনো রাগ না দেখিয়ে এক দৌড়ে এসে সাব্বিরের পাশে ধপাস করে বসে তার হাত আঁকড়ে ধরে চকলেটটা ছিনিয়ে নিতে চাইল, কিন্তু সাব্বির এবার দুষ্টুমি করে চকলেটটা ওপরে উঁচিয়ে ধরল, কিছুতেই দিল না। তা দেখে মৌ আবারও নিজের মুখখানা ছোট করে বলল, তুমি না আমার পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম আর লক্ষ্মী ভাইয়া, তাহলে আমার চকলেটটা আমায় দিয়ে দাও না প্লিজ। হুম, দেব না। একটু আগেই না তুই বললি আমি নাকি তোর কোনো ভাইই হই না, তাহলে এখন কোন অধিকারে চকলেট চাচ্ছিস শুনি? দাও না ভাইয়া। বললাম তো দেবই না। মৌ এবার কোনো উপায় না পেয়ে পাশে বসে মেহেরের হাতটা নাড়িয়ে বলল, মেহের, তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, তুমি যদি আজ আমাকে এই চকলেটটা ভালোই ভালোই দিয়ে দাও, তবে তোমায় আমি একেবারে আসমানের পরীর মতো লাল টুকটুকে একটা কিউট বউ এনে দেব। সাব্বির নিজের জোড়া ভ্রু কুঁচকে মুচকি হেসে জিজ্ঞেস করল, তা তো সে আসমানের পরী বউ কবে আসবে শুনি? মৌ এবার নিজের সবকটা দাঁত কেলিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, যেদিন আমার পুচকে পুচকে বাচ্চাগুলো তোমায় মামা মামা বলে ডাকতে পারবে, ঠিক সেই দিনই তোমায় আমি বউ এনে দেব। হোয়াট? ততদিনে তো আমি বুড়ো হয়ে ইহলোক ত্যাগ করে একেবারে ইন্তেকাল করে ফেলবো রে শয়তান মেয়ে। মাবুদ, এমন স্বার্থপর আর শয়তান মার্কা বোন যেন তুমি দুনিয়ায় আর কোনো ভাইকে না দাও। ছি ছি, এমন একটা আস্ত ডাইনি আমার কপালে বোন হিসেবে জুটলো। সাব্বিরের এই ভেবাচাকা খাওয়ার মাঝেই মৌ এক ছটকায় ভাইয়ের হাত থেকে চকলেটের প্যাকেটটা কেড়ে নিল। তারপর সেটা ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল, তোমার ওই সরের খাতায় আমার প্রফেসর সাহেব একেবারে গুলি মারবে ভাইয়া, যদি সে জানতে পারে তুমি ভুল করেও আমাকে নিজের বউ বলে সম্বোধন করেছ। সিরিয়াসলি? মৌ মাথা নাড়ালো। সাব্বির এবার একটু গম্ভীর হয়ে আওড়ালো, আচ্ছা এসব কথা রাখ পাখি, আগে বল তোর সামনে পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? মিনিমাম 5 নাম্বারটুকু তুলতে পারবি তো, নাকি চৌধুরী বাড়ির নাক কাটবি? ধুর ভাইয়া, পাশ করে আমার কি লাভ হবে শুনি? সেই তো বাচ্চা কাচ্চা সামলাতে হবে, তাই না? তাছাড়া পরীক্ষা দিতে গেলে কি আর সারাদিন গাধার মতো পড়তে হয় নাকি? আমার ওই কিউটের ডিব্বা দুলহান চানকে পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি করে কিস করে দেব, আর সে আমাকে ভালোবেসে 100-র মধ্যে একেবারে 1000 নম্বর খাতার উপর বসিয়ে দেবে। কি যে কিউট আমার দুলহান চানটা। মৌয়ের মুখে এমন অদ্ভুত আর রোমান্টিক কায়দায় পড়াশোনার স্ট্র্যাটেজি শুনে সাব্বির নিজের কপাল চাপড়ালো। তোকে 1000 নম্বর দেওয়া তো দূর, তোর ওই প্রফেসর বর তোকে খাতা ভরে আস্ত একটা রসগোল্লা দেবে, রসগোল্লা। দেখা যাবে কে কাকে রসগোল্লা দেয়। মৌয়ের কথা শেষ হতেই সবাই আবারও একসাথে হেসে উঠল। এদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে মৌয়ের প্রতিটা গতিবিধি তীক্ষ্ণ নজরে পরখ করছিল উজান। মাঝের দূরত্বের কারণে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে না পেলেও মৌ আর ওই সাব্বির নামের ছেলেটার এত কাছাকাছি থাকা হেসে গড়িয়ে পড়া সেই কোনোভাবেই সহ্য করতে পারল না। আর সবকিছুর চেয়েও বড় আঘাতটা যেটা উজানের বুকে তীরের মতো বিঁধল, তা হলো মৌ নিজে গিয়ে ওভাবে দৌড়ে ওই ছেলেটার বুকে আছড়ে পড়েছে, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে এক আদিম ও হিংস্র ঈর্ষা এসে গ্রাস করল উজানকে। রাগের তীব্রতায় উজান নিজের ডান হাতটা দিয়ে পাশের শক্ত দেয়ালে সজোরে এক ঘুষি মারল। মুহূর্তেই তার শান্ত চোখে মুখে যেন আগুন জ্বলে উঠল। অতিরিক্ত রক্তচাপের কারণে তার হাত আর ফর্সা কপালের নীল শিরাগুলো দপদপ করে ফুলে উঠল। চোখ দুটো রাগে ও ক্ষোভে একদম টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আর এক মুহূর্ত ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা শক্তি বা ধৈর্য ধরে রাখতে পারল না।
নিজের ভেতরের সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে সবার আড়ালে লুকাতে সে গটগট করে পা ফেলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। উজান তার পার্সোনাল বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ভেতরে ঢোকা মাত্রই তার ভেতরের সেই বদ্ধ উন্মাদ রূপটা বেরিয়ে এলো। সে একাই পুরো ড্রয়িং রুম আর নিজের বেডরুম তছনছ করে ফেলতে লাগলো। রুমের কাচের শোপিস, ল্যাপটপ, টেবিলের ল্যাম্প কিছুই আর আস্ত রইল না। সবকিছু লাথি আর হাতের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পুরো রুমটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো সে। কিন্তু এতেও তার ভেতরে সেই বিষাক্ত জ্বালা একটুও কমল না। উজান টেবিলের ওপর রাখা তার ল্যাবের তীব্র ক্ষতিকারক নাইট্রিক অ্যাসিডের বোতলটা হাতে নিল। নিজের কোনো ভ্রুক্ষেপ ছাড়াই এক ভয়ঙ্কর পাগলামিতে সে নিজের ডান হাতের উপর সরাসরি সেই গনগনে অ্যাসিড ঢেলে দিল। তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় চামড়া পড়তে শুরু করলো। মাংস কামড়ে ধরার মতো যন্ত্রণা হতে লাগলো। তবুও সে উন্মাদের মতো দাঁড়িয়ে রইল, একটুও কুকড়ে গেল না, এমনকি যন্ত্রণায় চেঁচালো না। তার উপর অন্য হাত দিয়ে সে একের পর এক কড়া অ্যালকোহলের ড্রিঙ্কসের বোতল মুখে ঢেলে শেষ করতে লাগলো। শরীর আর মন দুটোকে অবশ করে দেওয়ার এক অদ্ভুত নেশা চেপে বসেছে তার মাথায়। উজান শুধু এটুকুতেই ক্ষান্ত হয়নি। তার চোখের সামনে বারবার ভাসছিল মৌয়ের ওই অন্য পুরুষকে জড়িয়ে ধরার দৃশ্য। সে ব্ল্যাক হুডি বের করে গায়ে জড়িয়ে মুখে কালো মাস্ক লাগিয়ে এক হাতে লোহার রড নিয়ে সোজা চলে গিয়েছিল সেই সাব্বিরের কাছে। কলেজ থেকে ফেরার পথে নির্জন রাস্তায় সাব্বিরকে একা পেয়ে উজান নিজের চেনা রূপ লুকিয়ে উন্মাদের মতো ইচ্ছে মতো ধোলাই দিয়ে এসেছে তাকে। লোহার রডের উপর চুপুরে আঘাতে ছেলেটাকে একেবারে রক্তাক্ত আধমরা করে রাস্তায় ফেলে এসেছে। ইচ্ছে করছিল ওই রডটা দিয়ে ওখানেই তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে। কিন্তু ঠিক তখনই তার মনে হলো এই ঘটনার ছেলেটার চেয়েও তো তার নিজের ঘরের ওই জেদি পুচকে বিড়ালের বাচ্চার ভুল অনেক বেশি। মন চাচ্ছিল ছুটে গিয়ে এখনই মৌকে ঠিক সেম টু সেম আঘাতে রক্তাক্ত করে শিক্ষা দিতে। কিন্তু উজান খুব ভালো করে জানে মৌয়ের ওই শরীরে সামান্য একটা ফুলের টোকা দেওয়ার মতো কলিজা বা ক্ষমতা এই উজান চৌধুরীর নেই। আর ঠিক সেই কারণে মৌকে আঘাত করতে না পারার সেই চরম ব্যর্থতা আর ক্ষোভ উজান নিজের শরীরের ওপর মেটাচ্ছে, নিজেকে নিজে এভাবে পুড়িয়ে শেষ করছে। সে তো বুক ফুলিয়ে সবাইকে বলে সে নাকি এই মেয়েটাকে একটু ভালোবাসবে না, তবে কেন, কোন অধিকার বোধ থেকে সে মৌকে অন্য কোনো পুরুষের ছায়াতেও সহ্য করতে পারছে না? এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর উজান চৌধুরী নিজেও জানে না। ঠিক তখনই দরজাটা সজোরে ঠেলে ঝড়ের গতিতে ভেতরে প্রবেশ করলো ইফাত আর তন্ময়। তন্ময়ও উজানের স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড। কলেজ থেকে উজানকে ওভাবে উন্মাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখে কেউ একজন খবর দেওয়ায় ইফাত কোনো এক বড় বিপদের আভাস পেয়ে তন্ময়কে সাথে নিয়ে সোজা এখানে ছুটে এসেছে। ভেতরে ঢুকে রুমের এই ধ্বংসাবশেষ আর উজানের এই জঘন্য বেপরোয়া অবস্থা দেখা মাত্রই দুজনেই স্তব্ধ হয়ে গেল। ইফাত আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে উজানের হাত থেকে সেই ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর তন্ময় দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা বরফ আর পানির বোতল এনে উজানের এসিডে ঝলসে যাওয়া পুড়তে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। কিন্তু উজান এক তীব্র ছটকায় তন্ময়ের হাত থেকে নিজের পুরো হাতটা সরিয়ে নিল। যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে। ততক্ষণে ইফাত এই আত্মঘাতী রূপ দেখে চরম রেগে গিয়ে তার দুই কাঁধ খপ করে ধরে সজোরে একটা ঝাঁকুনি দিল। অত্যন্ত ধমকের সুরে চেঁচিয়ে উঠল, উজান, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস, লিমিট ক্রস করে যাচ্ছিস। তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই তো নিজেই বলিস তুই নাকি ওই মৌ নামের মেয়েটাকে বিন্দুমাত্র ভালোবাসিস না, তাহলে কেন? মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মধ্যপ্য ও রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টেজের কারেন্টের শক লাগলো। সে আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের দুই হাতের মুঠে শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবুও নিজের ভেতরের পুরুষালী সমস্ত জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপরে দাঁড়িয়ে সিংহসুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল, মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরীর নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগাল ওয়াইফ। ও আমার বউ। তুই কোন সাহসে আমার পারমিশন ছাড়া ওর নাম ধরে ডাকছিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবি, ওকে অনলি ভাবি, বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। যে ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক চিরে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগাল ওয়াইফ। তার এই দ্বিচারিতা দেখে ইফাত আর নিজের রাগ সামলাতে পারল না।
সে এক ঝটকায় উজানের হাত দুটো নিজের কপাল থেকে ছাড়িয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট শাট আপ উজান, নিজের এই নোংরা পাগলাম এবার বন্ধ করবি? যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তুই তাকে নিজের বউ বলছিস? আমি খুব ভালো করে জানি, আর একটু পর তোর এই মদের নেশা কেটে গেলেই তুই আবারও সে আগের মতো রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে নিজের এই সস্তা ড্রামা বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চল, অনেক রাত হয়েছে। মৌ, ভাবি তোর জন্য না খেয়ে ওয়েট করছে। ওজনের মতো চোখে যেন হিংস্রতার পারদ আরও চড়ে গেল। সে দেয়াল ধরে কোনো মতে নিজের টলমলের শরীরটা সামনে নিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ওই মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথার আঘাতে হার্ট করি, তখন তোদের দরদ উতলে ওঠে। তোদের চোখে সেটা খুব বড় করে পড়ে, অথচ যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে ক্ষতবিক্ষত করে, তখন তোদের সে বন্ধ চোখে সেটা কেন পড়ে না বল? তন্ময় এবার খানিকটা এগিয়ে এলাম। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের দুই চোখ রেখে অত্যন্ত দৃঢ় গলায় বলল, স্টপ দিস বুলশিট উজান। ভাবি তোকে কোনোদিন একটু হার্ট করেনি, বরং তুই নিজে প্রতিনিয়ত তাকে ক্ষতবিক্ষত করিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক ফেটে কান্না করে নিজের প্রেয়সীকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবি প্রতিটা সেকেন্ড তোর মতো একটা পাষাণের পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ছায়ার মতো ঘুরে বেড়ায়, আর তুই সেটাকে চরম অবহেলায় ইগনোর করিস। আর আজ হুট করেই তোর ওই নোংরা ইগোতে আঘাত লাগায় মনে হলো সে তোকে হার্ট করেছে। শোনো জান, তোর এই আগলা পিরিত আর পসেসিভনেস নিজের পকেটে রাখ। মুখে যখন কোনোদিন বুক ফুলিয়ে ভালোবাসি শব্দটা বলতে পারিস না, তাহলে এমন কুৎসিত কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। একেবারে রাইট কথা বলেছিস তন্ময়। ইফাত এবার ওজনের মুখের সামনে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে আওড়াল, বাই দ্য ওয়ে ওজান, তুই কোন সাহসে ওই নির্দোষ সাব্বির ছেলেটাকে হাত তুললি? তুই কি জানিস ছেলেটার এই রক্তাক্ত অবস্থা দেখে ওর মা হসপিটালের মেঝেতে পড়ে কেমন পাগলের মতো চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাপার্টমেন্টে হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তোর এই এক মুহূর্তের ভুলের জন্য আমার এই ফুলকন্যা ও আজ পাগলের মতো তার ভাইয়ের জন্য হসপিটালের বারান্দায় আছাড় খেয়ে কাচ্ছে। যদি আজ সাব্বিরের কিছু হয়ে যায়, তখন কি হবে উজান? তখন কি তুই তোর এই ইগো দিয়ে একটা জীবন ফিরিয়ে দিতে পারবি? ইফাত একদমই কথাগুলো বলতে থামল, কিন্তু উজানের ভেতরে সেই পসেসিভ রাক্ষসটা যেন শান্ত হওয়ার বদলে আরও এক মস্ত বড় গর্জন তুলে উঠল। আই জাস্ট ডোন্ট কেয়ার। সাব্বির মরুক আর বাঁচুক তাতে উজান চৌধুরীর কিচ্ছু যায় আসে না। উজান চৌধুরীর প্রপার্টির দিকে যে পুরুষ ভুল করেও নজর দেবে, তার শেষ পরিণতি ঠিক এই আইসিইউর বিছানাই হবে। উজান, তুই কি সত্যি একটা পাগল? যাকে তুই ভালোবাসিস না, বউ হিসেবে কোনোদিন মেনে নিস না, তাকে নিয়ে তোর মনে এত জেলাস ফিল কেন বলতো? উজান এবার নিজের সামনে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি বসিয়ে দিল। তারপর এক হিংস্র সিংহের মতো পুরো বাংলোর ছাদ কাঁপিয়ে গর্জে উঠল, আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি ওই বিড়ালের বাচ্চাটাকে আজও একটুও ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু ও আমার এক্সক্লুসিভ প্রপার্টি। আর উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টির দিকে যে পুরুষ চোখ তুলে তাকানো দৃষ্টতা দেখাবে, তাকে জ্যান্ত খুন করতেও আমার এই হাতের একটা আঙ্গুলও কাঁপবে না, মাইন্ড ইট। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাংলোর বাইরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইফাত আর তন্ময় দুজনেই এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। ইফাত নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ পাবে না জেনে অপেক্ষা করে, আর কেউ হাতের মুঠোয় পেয়েও অ্যাভয়েড করে। হায় রে ভালোবাসা, তুই এমন কেন? যদি তাকে নিজের করে নাই পাওয়া হয়, তাহলে কেন এত মায়া দিলি? উজান বাংলা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তন্ময় আর ইফাত দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উজান তার হাই স্পিড বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে হাইওয়ের দিকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে উজানকে নিয়ে তাদের দুজনের মনের ভীষণ টেনশন ও ভয় হতে লাগলো। ছেলেটা মাথা ঠান্ডা থাকলে যেমন শান্ত ও ভদ্র, মাথা গরম হলে তার চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর ও সাইকো রূপ ধারণ করে। ইফাতের সবচেয়ে বেশি ভয় হচ্ছিল মৌকে নিয়ে। না জানি এই মদ্যপ ও হিংস্র উজান বাসায় ফিরে ওই নিষ্পাপ মেয়েটার ওপর কেমন কিয়ামতের ঝড় বইয়ে দেবে। ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে নিজের গাড়ির অ্যাক্সিলেটর চেপে দ্রুত গতিতে উজানের বাইকের পিছু নিল। উজান এই ঘোর মাঝরাতে বাইকটা এতটাই মারাত্মক গতিতে চালাচ্ছে যে রাস্তায় থাকা অন্যান্য যানবাহনগুলো তার সামনে এক একটা বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে। সে যেন বাতাসের গতিকে টেক্কা দিয়ে দাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচণ্ড টালমাটালে অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট গলিয়ে ভেতরে এসে পৌঁছালো। সে রাগে শরীর কাঁপাতে কাঁপাতে বড় বড় পা ফেলে
ড্রয়িং রুমে ঢুকলো, কিন্তু চারপাশ পুরো নিঝুম। বাসায় বাড়ির কোনো একজন সদস্যকেও দেখতে পেল না সে। অতঃপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করতে জানতে পারলো কিছুক্ষণ আগে সাব্বিরের আইসিইউতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্তাভ লাল হয়ে গেল, যার কারণে আজ উজানের এই বেপরোয়া ও ধ্বংসাত্মক অবস্থা। ঠিক সেই পরপুরুষের জন্যই মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেন গেটে পৌঁছালো, ঠিক তখনই দেখলো চৌধুরী বাড়ির গাড়ি থেমে মৌসহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে মৌয়ের ডান হাতটা লোহার সারাশির মতো শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর মুখচ্ছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মৌয়ের হাতটা এতটাই নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মেয়েটার কবজির হাড় যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভেতর থেকে সমস্ত মদ্যপত্তা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়াল, চলো পিচ্ছি। মৌ নিজের হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মোচামুচড়ে শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মৌ কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন আমাকে, আমি এখন কোথাও যাব না। আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাবো তার কাছে, ছাড়ুন আমায়। মৌয়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্রই উজান নিজের বাম হাত দিয়ে মৌয়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল, তোর কাছ থেকে পারমিশন নিতে আমি এখানে আসিনি, বরং তোকে হাত জোর করে রিকোয়েস্ট করে বাড়ি নিয়ে যেতে উজান চৌধুরী আসেনি। আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। এই বলেই উজান এক ঝটকায় মৌকে এক হাত দিয়েই নিজের কোলে তুলে নিল এবং বাড়ির সবার সামনে দিয়ে তাকে বাইকের সামনে ওপরে বসিয়ে একটানে বাইক স্টার্ট দিল। তার এমন আকস্মিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফুল চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে বললেন, দেখছো মৌসুমী, তোমার আদরের ছেলে দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠেছে। ভরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে এভাবে হাত তুলতে ওর একটুও বাতো না। মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতে মাথা খাটিয়ে বুঝতে পারলেন না তার শান্ত ভদ্র ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভিয়ার কেন করছে। কিছুক্ষণের মধ্যে উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছালো। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছুড়লেও কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাজা কোলে করে তুলে নিয়ে বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়ে ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল, আপনি আমাকে কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি জানেন ওখানে আমার সাব্বির। মৌয়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই উজান ক্ষিপ্ত হয়ে তার ওপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তোকে বলেছি ওই বালের নাম মুখে আনতে না, তো তবু কেন মুখে আনলি? তুই এই উজান চৌধুরীর বিয়ে করাবো, তাহলে কোন সাহসে তুই আমার পারমিশন না নিয়ে এই মাঝরাতে বাসা থেকে বের হলি? হ্যাঁ? মৌ নিজের চোখের জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের এই হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বেয়ে ওনায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটার হসপিটালের আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার উপর সে নিজের বরের এই পৈশাচিক রূপ কোনোভাবে নিতে পারছে না। সে নিজের ভেতরের সমস্ত ভয়কে এক পাশে ঠেলে উল্টো চেঁচিয়ে উঠল, ফাজলামো করছেন আমার সাথে? ওখানে হসপিটালে আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার ওই ফালতু পারমিশনের জন্য ওয়েট করব? সরুন আপনি আমার সামনে থেকে, আমি এক্ষুনি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে যেতে চাইল, উজান তার পথ আটকে জমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই এই রুমের চৌকাট পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললেই আমি শুনবো নাকি? মৌ এবার উজানের বুকে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। বারবার বউ বউ বলে কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? আপনি কি আমায় নিজের বউ বলে মানেন? মানেন না তো? তাহলে আমার ওপর আপনার কোনো জোর বা অধিকার নেই। সো আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি যাব, যার সাথে খুশি দেখা করব। তোকে আমি বউ মানি বা না মানি, দুনিয়ার খাতায় তুই শুধু আমারই বউ, আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি যা যা বলবো তোকে মুখ বুঝে ঠিক তাই তাই করতে হবে। ওই কুত্তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জন্ম যেতে দেব না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব।
মৌ তড়িঘড়ি করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম অবাধ্যতা দেখে উজান নিজের অজান্তেই তার বাম হাতটা তুলে মৌয়ের ফর্সা গাল বরাবর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের ওপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের ওপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল। জানোয়ারের বাচ্চা, তোকে এতবার বারণ করলাম যে তোকে আমি এই কুত্তার বাচ্চার সাথে দেখা করতে দেব না, তবুও তুই আমার অবাধ্য হোস, আমার কথার উপর কথা বলিস। তোর উপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। এই বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগলো। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সে শার্টটা গা থেকে খুলে মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মত্ত ও বিবস্ত্র রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুঁকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনোদিন দেখেনি। উজানে এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতেই এতক্ষণ ছটফট করতে থাকা মৌয়ের হাত পায়ের নড়াচড়া হুট করে একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনার ও রাগের ঘোরেও মৌয়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথার সমস্ত মদের নেশা এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোঝা, ফর্সা গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণেই উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারলেও রাগের মাথায় পসেসিভনেসের ঘোরে সে মেয়েটার সাথে আজ কি জঘন্য অপরাধ করতে চাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে মেঝের ওপর হাঁটু করে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল। শাট আপ উজান, শিট ড্যামেট। উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্চি বউটার উপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরে সমস্ত হিংস্রতা ঝেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মৌয়ের দিকে। কিন্তু মেয়েটা তখনও একেবারে নিস্তব্ধ, অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে হাজার মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করে তার বুকের বাম পাশটায় এক তীব্র সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো মৌয়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি। তবে কেন, কোন আদিম হিংস্রতার বশে সে আজ এমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসত? উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় মৌয়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন সরে ভাঙা গলায় আওড়াতে লাগলো, পিচ্চি, আই পিচ্চি, প্লিজ ওপেন ইউর আইস, প্লিজ টক টু মি। একটাবার অন্তত কথা বলো আমার সাথে। সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছুই ইচ্ছে করে করতে চাইনি। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার এই পুচকে পিচ্ছিটাকে নিজের হাতে এভাবে আঘাত করে বসবো। প্লিজ একটাবার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবুও এভাবে চুপ করে থেকো না, ভয় দেখিও না। কিন্তু মৌয়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতোই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজ্জ্বলের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করে বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মরণাত্মক ভয় পেয়েছে। কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্ছি বউটা জ্ঞান ফেরার পর আদিও কি কোনোদিন তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্ছি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনোদিন তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজান আর নিজের মাথার কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বোধবুদ্ধি এক নিমিষে লোপ পেয়েছে। নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এইটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে এভাবে হাত তোলে। অবশ্য এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য মনে হলেও উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়।
মেয়েটাকে সে মুখে স্বীকার করে না, হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কারো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটাও উজান নিজের জীবনের বিনিময়েও সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলেও উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝি এক পলকে উলটপালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এইসব এলোমেলো আর আবল তাবল চিন্তার ঘোর কাটালো উজানের। সে তখন নিজের অজান্তেই মৌয়ের নিথর শরীরটাকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে লেপ্টে ধরে বসেছিল। মৌয়ের এই ফর্সা বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণাবোধ হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন দিল। ফোনে উজানের কান্নারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। ঠিক মিনিট 10 মধ্যে সে চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করলো। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো, কারণ উজান তখন উন্মাদের মতো মৌকে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্রই উজান কোনো মতে নিজেকে সামনে নিয়ে মৌকে বিছানায় ঠিকঠাক মতো শুয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মৌয়ের পালস চেক করলেন এবং স্টেথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলেন। আর এই পুরোটার সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহম্মকের মতো নিজের বন্ধুর এই অদ্ভুত ও পাগলাটে রূপ দেখছিল। তার মাঝে উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আঙ্কেল, আমার পিছে ঠিক আছে তো? ডক্টর উজানকে ওভাবে কাঁপতে দেখে চশমাটা ঠিক করতে করতে মৃদু হাসলেন। রিল্যাক্স উজান, এতটা হাইপার বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখানে। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটাকে শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার দাবার খাচ্ছে তো? দেখো উজান, তুমি আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতে পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরো সচেতন ও সংযম থাকতে হবে। ডক্টরের কথা শুনে উজান নিজের অপরাধী মুখটা নিচু করে অত্যন্ত আমতা আমতা করে বলল, কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। আমি সব বুঝতে পারছি উজান, লাল টুকটুকি বউ ঘরে রেখে নিজেকে সামলে দূরে সরিয়ে রাখা তোমার মতো একজনের জন্য বড্ড টাফ। তবুও একটু খেয়াল রাখতে হবে মেয়েটার ওপর। বেশি জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটাও এখন একটু গরম লাগছে, মনে হচ্ছে রাতে বেশ জ্বর আসবে। আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, তুমি এখনই সেগুলো এনে খাইয়ে দিও, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডক্টরের এই চরম ভুল ও রোমান্টিক ধারণার কথা শুনে এই বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসল। অবশ্য এখানে ডক্টরের কোনো দোষ নেই। ম্যাচের ভাঙা কাচ আর উজানের খালি কা দেখে যে কেউ এটাই ধরে নেবে। এরপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথে রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্ত রুমে বসে রইল না। সে নিজেই এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে পড়ল। তার চেনা পরিচিত একজনের পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে এই মাঝরাতে ফোন করে ঘুম থেকে ডেকে তুলে সবকটা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবার রুমে ফিরে এলো সে। রুমে ফিরে এসে উজান দেখল মৌয়ের এতক্ষণে জ্ঞান ফিরেছে, তবে সে স্বাভাবিক হয়নি। এখনো ভয়ের চোটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তখনই উজানকে হসপিটালে ওভাবে রেগে চলে আসতে দেখে তুবা আর আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারা রুমে ঢুকে মৌয়ের এই অবস্থা দেখে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে মৌয়ের দিকে এক পা এগোতেই মৌ তীব্র আতঙ্কে বিছানার আরো পেছনের দিকে পিছিয়ে গেল। সে নিজের দুই হাত দিয়ে দুবারের শরীরটাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে তার পেছনে মুখ লুকালো। মৌয়ের অবাধ্য চোখ দুটো থেকে তখন অনবরত নুনাচল গাল বেয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিক তাকালে স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আর একটু কাছে এগিয়ে যেতেই মৌ এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল, ভাবি, ভাবি প্লিজ, এই লোকটাকে এখনই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেন আসছে? প্লিজ ভাবি, ওনাকে আমার থেকে দূরে যেতে বলো, আমি ওনার কাছে যাব না। পিচি প্লিজ, এমন করো না, শান্ত হও। আমি তো তোমায়। একদম আসবেন না আপনি আমার কাছে। ভাবি, ওনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমাকে ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় গ্রামে দিয়ে এসো। আমি আর কোনোদিন আসবো না, এ জন্ম এ বাড়িতে ফিরে আসবো না। আবু, আবু তুমি কই গো? প্লিজ আমাকে এসে নিয়ে যাও না তোমরা, আমি আর এই বাড়িতে থাকবো না।
এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমাকে কষ্ট দেয়। আম্মু, ও আম্মু, তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায় এখানে। আমি থাকবো না এখানে, আমি চলে যাব। মৌয়ের এই কাঁপা কাঁপা কণ্ঠে বলা প্রতিটা আর্তনাদ আর মা বাবার জন্য আকুতি যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটা মাঝখান থেকে চিরে দুটুকরো করে দিল। মেয়েটার সাথে সে তখন কোনো রাগের মাথায় অমন পৈশাসিক পাগলামি করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের উপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। উজান আর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে মৌয়ের একটা হাত শক্ত করে মুঠোয় পুরে আঁকড়ে ধরল। পিচ্ছি, প্লিজ এমন পাগলামি করো না। আমি জাস্ট রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি, তাই বলে তুমি এই সামান্য কারণে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? মৌ উজানের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, কিন্তু উজানও আজ নাছর বান্ধা, সেও হাত ছাড়ল না। মৌ এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উজানের ওই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিব। কথাটি শেষ করে মৌ নিজের ভেতরের সমস্ত শক্তি এক জায়গায় করে ওজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে দরজা খুলে ওই কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদুরে রাজকন্যার মতো বড় হয়েছে, যেখানে তার চোখে সামান্য এক ফোঁটা জল গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যে মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই অতি আদরের নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী ওভাবে সজোরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরে যে কুৎসিত ও হিংস্র ফেসটা দেখেছে, তা তার ওই ছোট্ট নরম মন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এত বড় শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো, এই ভেবেই মৌয়ের মনের গহীনে এক তীব্র তিতকুটে ও বিষাক্ত অভিমান এসে জমা হয়েছে। মৌয়ের ওভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তুবা আর আরিয়ানও দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিস্তব্ধ নিথর হয়ে বসে রইল। তার কান জুড়ে তখন কেবল মৌয়ের শেষ কথাটাই প্রতিধ্বনিত হচ্ছিল, আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিব। মেয়েটা কি সত্যি তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে? কিন্তু উজান তো নিজের মনের অবচেতনেও এটা কোনোদিন চায় না। ঠিক তখনই ইফাত অত্যন্ত শান্ত পায়ে সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংসস্তূপের মাঝে বসে থাকার করুণ দশা দেখে নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের উপর চরম ভরসার একটা হাত রাখল। কাঙ্ক্ষিত হাতের সেই চেনার ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো একপাশে ঠেলে দিয়ে ইফাতের দুই হাতে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে। উজানের এমন আকস্মিক কাণ্ডে ইফাতে একদম স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখনও ইফাতে পাথরে মানবকে এতটা বেপরোয়া হতে বা অপরাধ বোধে এভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে মৌয়ের জন্য সে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উজানের চোখে মুখে এখন স্পষ্ট এক অপরাধবোধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগে বাইরে একটা ছেলেকে পিটিয়ে আধমরা করে আসার পরেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রুক্ষেপ ছিল না। উজানের ভেতরের এমন আমূল পরিবর্তন দেখে ইফাত নিজেই নিজের মনের চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসলো। সে ইফাতের হাত দুটো নিজের দুই হাতের ভাঁজে শক্ত করে ঢুকিয়ে নিয়ে চরম ভয়ার্ত ও কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ ভাই, বিশ্বাস কর তুই আমাকে। আমি আমার ওই পুচকে পিচটাকে বিন্দুমাত্র হার্ট করতে চাইনি। আমি ওকে নিজের হাতে ওভাবে আঘাত করতে চাইনি। কেন তোরা কেউ আমার ভেতরে ছটফটানিটা বুঝতে পারছিস না? ওকে ওভাবে হার্ট করে যে আমি নিজের ভেতরে তার চেয়েও 1000 গুণ বেশি ক্ষতবিক্ষত হচ্ছি। পিচ্ছি বলল ওনাকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আমাকে নাকি ও চিরকালের জন্য আমার এই খাঁচা থেকে মুক্তি দিয়ে দিবে। কিন্তু আমি তো এমন শূন্যতার মুক্তি চাই না, আমার তো ওকেই চাই, অনলি ওই অবাধ্য পিচ্ছিটাকে চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যায়, তবে আমাকে কে ওভাবে হাসাবে? কে আমার সাথে রোজ অমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে অমন অবুঝের মতো পাগলামি করবে? কে সারাদিন আমার পেছনে ভালোবাসি ভালোবাসি বলে চিলড্রেনদের মতো চিৎকার করবে? আমি আমার পিচ্ছিকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে জানা, ওকে বুঝিয়ে বল না আমার কাছে থাকতে। ইফাত এক দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। সে আগেই বুঝেছিল কোনো না কোনো দিন এমন একটা কালবৈশাখী ঝড় আসবে। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল, কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচুরিটির ছাপ ধুয়ে মুছে ফেলে অবুঝ বাচ্চাদের মতো করছে। রিল্যাক্স ইয়ার, এমন কিছু হয়নি।
তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয়ে আমার বুকের ভেতরটা ঠিক কতটা পুড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমার? উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনো টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত হুট করে এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের জোড়া ভ্রু কুচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা দেখে এভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস বলছি, হ্যাঁ? ইফাত কোনো রকম হাসি থামিয়ে উল্টো প্রশ্ন করল। কষ্ট হচ্ছে তোর? কিন্তু কেন কষ্ট হচ্ছে তোর উজান? ওই মেয়েটাকে তো তুই নিজের বউ বলে কোনোদিন স্বীকারই করিসনি। তাহলে আজ ও চলে যাওয়ার কথা বলতে কেন তোর মনে এত বড় আহাজারি শুরু হলো, হ্যাঁ? চলে যাক সে, তুই তো তাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবি। তাহলে তো নাটক কিসের? ইফাতের এই নির্মম সত্য কথাটি শোনা মাত্রই উজান এক তীব্র ঝটকায় ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর নিজের দুই হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল। তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচ্চিটাকে ছাড়া থাকতে পারবে না উজান চৌধুরী। রোজ ভালোবাসা নামক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই, মানে চাই। আমি চিরকালের জন্য মুক্তি চাই না। আমি ওই অবাধ্য মেয়েটার খাঁচায় বন্দি থাকতে চাই আজীবন। কথাটি শেষ করতে করতেই উজান হুট করে ইফাতের শরীরের ওপর ঢলে পড়ল। এতক্ষণ নিজের মনের ভেতরে ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলেও এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রা অতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচণ্ড ঝিমঝিম করছে। চোখের চারপাশে সবকিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝেই উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রা অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণে তার শরীরটা সাময়িকভাবে অবশ হয়ে পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ ইতর হয়ে দাঁড়িয়ে উজানের নিস্তব্ধ শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করল। ইফাতে নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে পারছে না। সে খুব ভালো করেই বোঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক ও বিষাক্ত। হয়তো উজান এখনো নিজের মুখে স্বীকার করতে পারছে না যে সে মোহের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল। কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকিয়েই তার মনের সব কথা এক পলকে বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগনোরের টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়ে ছাড়বে। এই অন্ধ অধিকারবোধ আর জেলাসি থেকে আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর ভাঙল। চোখ মিলতেই কয়েক ঘন্টা আগের সেই জঘন্য কাণ্ডখানা তার ছটফটানির কথা মনে হওয়া মাত্রই উজান বিছানার ওপর ধরফরিয়ে উঠে বসল। মৌয়ের কথা মনে হতেই সে এক বুক আতঙ্ক নিয়ে চারিদিকে তাকালো। কিন্তু আজ আর ভোরের এই আলোয় নিজের চওড়া বুকের ওপর সে অবাধ্য চপল পিচ্ছি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে। উজানের ওপর এক আকাশ সমান তীব্র ও বিষাক্ত অভিমান বুকে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার ওপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীরপায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসার প্রায় সবকটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমিষে হাজার গুণ বেড়ে গেল। অতঃপর করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজাটা কিছুটা খোলা। রোজ সকালে তার বাবা এই সময়ে মর্নিং ওয়াকে যান। আজ কেন জানি না ভেতরটায় একটু উকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান দরজা ঠেলে ভেতরে উকি দিতে বিছানার এক কোণে মায়ের বুকে ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজের তার শাশুড়ি আর শ্বশুরের রুমে এসে গুটিসুটি মেরে লুকিয়েছিল। মৌয়ের সেই ভয়ার্ত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ হতে লাগলো। ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটাকে শান্ত করতে। কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না। যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয়ে আবারও চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্চি বউটাই মনে মনে আরো বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখ কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে অলক্ষণে নিজের রুমে ফিরে এলো।
তারপর প্রায় ঘন্টাখানেক ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরের সব পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের ওপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ের গ্রিল ঘেঁষে একাকী দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠোয় শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট। ও যার নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশার এই ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে। খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেটা নাকি এই সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আজ সেও নিজের ভেতরের অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেট ধরালো। এক এক করে কয়েকটি সিগারেট টানতেই তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরের জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণা আর বিষাদ ধোঁয়া হিসেবে বাতাসে উড়িয়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়াও কাঁধের উপর পরম মায়ার হাত রাখত। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির করে ঠোঁটের কোণে এক মৃদু হাসত। এই ধোঁয়ার মাঝে নিজের মনের শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভেতরের সব গোপন কথা কিভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনেই এক নৌকার মাঝে বলেই ইফাত তার এই দুর্ঘণ্টা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হলো। তারপর আবারও দুজনে একসঙ্গে সামনের দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্ত শ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলেই কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভনিতা না করেই সরাসরি মেঘনাথ বদের মতো প্রশ্নটা ছুড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগল, ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকের মতো বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরেও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকে অমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তরও তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি? এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না? কেউ একজন চলে গেলে যে পুরো লাইফটা ওখানে থেমে যাবে এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে, তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষের মতো এভাবে ভেঙে পড়ার লোক কিন্তু উজান চৌধুরী নয়। জানিস তো, নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একা একাকী পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মোড়ে একজন পুরুষের একজন নারীর প্রয়োজন হয়। তুই মুখে তা মানিস আর নাই মানিস। একটা নারী যেমন একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা সংসার নতুন করে গড়তেও পারে। আর সেই কারণেই নারী ছাড়া পুরুষ অর্থহীন। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কি জিনিস, একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজের মনে মনে ভাবল, ভালোবাসা বুঝি সত্যি এমনই এক জাদুকরী জিনিস, যা একটা চরম জেদি, রুক্ষ আর খারাপ পুরুষকেও এক নিমিষে এমন বুঝদার ও প্রেমিক বানিয়ে তোলে। মোমের ওড়নার আঁচলে কামড় দিয়ে তার পিছু পিছু পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে উজান। পুরো চৌধুরী বাড়ি তন্ন তন্ন করে চক্কর দেওয়া শেষ হয়ে গেছে, তবুও উজান কোনো মতেই মোমের আঁচল ছাড়ল না। মৌ প্রায় বিগত তিনটি দিন ধরে উজানের সাথে একটা কথাও বলেনি, না তার সাথে দেখা করেছে, আর না ভুল করেও তার মুখোমুখি হয়েছে। এই 3টা দিন মৌ নিজের মনের তীব্র অভিমানে গাল ফুলিয়ে উজানকে ছাড়া দিব্যি থাকতে পারলেও উজান এদিকে বিরহে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছে এই সামান্য 3টে দিন যেন তিনটে যুগের চেয়েও অনেক বেশি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লেগেছে। সে এখন নিজের মনের অবচেতনে খুব ভালো করে বুঝতে পেরেছে, সে এই পৃথিবীর সবকিছু এক পলকে ছেড়ে দিতে পারলেও মৌ নামের এই পুচকে অবাধ্য মেয়েটিকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। মৌ রাগ দেখিয়ে দৌড়ে এদিক থেকে ওদিকে ছুটে গেল। ও যেন একঘেয়ে উন্মাদের মতো তার পিছু পিছু ছুটতে চলল। চৌধুরী বাড়ির ছোট বড় সকলেই লিভিং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সকলে উজানের আর মৌয়ের এমন অভাবনীয় কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল।
গম্ভীর পাথুরে আর বদমেজাজি ছেলেটার ভেতরে হুট করে এমন আকাশ পাতাল পরিবর্তন এসেছে তা বাড়ির কেউ সহজে মেনে নিতে পারছে না। তবে এই দৃশ্য দেখে দূর থেকে ইফাত মনে মনে বেজায় খুশি হলো। যাক, এবার অন্তত তার এই খ্যাপাটে ও বেপরোয়া ভাইটা নিজের ইগো বিসর্জন দিয়ে মেয়েটাকে নিজের করে নেবে, তাকে বুক ফুলিয়ে ভালোবাসবে। মৌ ওভাবে সারা বাড়ি ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং অতি দ্রুত তার পেছনে নিজের শরীরটা লুকিয়ে ফেলল। তারপর শাশুড়ির কাঁধের আড়াল থেকে উচানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চরম তেজ দেখিয়ে বলল, শাশুড়ি আম্মা, তোমার এই বেহায়া ছেলেকে বলো আমার কাছ থেকে দূরে সরতে। এই লোকটা এখন আমার কাছে কেন আসছে? হ্যাঁ, আমাকে যতই পাম দিক আর তেল মারুক, আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি কাল সকালে সোজা নিজের বাপের বাড়ি চলে যাব। মমের মুখে চলে যাব শব্দটা শোনা মাত্রই উচান মুখ বাঁকিয়ে বলে উঠল, উনি নাকি চলে যেতে চাইলেই যেন আমি ওনাকে বিদায় দেওয়ার জন্য খুশিতে নাচতে নাচতে হাততালি দেব। জাস্ট একটা পা এই বাড়ির সীমানার বাইরে বের করে দেখাবই না। সেদিন তো রাগের মাথায় শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর এবার যদি অবাধ্যতা করেছ তবে সোজা হাত পা ভেঙে বিছানায় বসিয়ে রেখে দেব, যাতে সারা জীবন শুধু আমার সামনে বসে থাকো। আমি যাবই যাব। কি করবেন আপনি শুনি? মারবেন? মারুন, তবুও যাব। মৌ শাশুড়ির পেছন থেকে মুখ উঁচিয়ে বলল। উজান আবারও তড়িৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ছেলের এমন বেপরোয়া আচরণ দেখে মৌসুমী চৌধুরী নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে তাকালেন। মায়ের সেই অগ্নিদৃষ্টি দেখে উজান এবার খানিকটা দমে গেল। তবে তার এই দমে যাওয়াটা যে সাময়িক তা তার চোখের দিকে তাকালে খুব ভালো করে বোঝা যাচ্ছিল। এর মাঝেই মৌসুমী চৌধুরী নিজের দাঁতে দাঁত চেপে ছেলের উপর গর্জে উঠলেন, সমস্যাটা কি তোর উজান? তুই সকাল থেকে এইটুকুনি একটা মেয়েকে ওভাবে সরাসরি তাড়িয়ে তাড়িয়ে কেন চালানো শুরু করেছিস? মায়ের ধমক শুনে উজান এক পলকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে একবার ভয়ার্ত চোখে মায়ের দিকে তাকালো, তো আরেকবার মায়ের পেছনে লুকিয়ে থাকা নিজের পুচকে বউয়ের দিকে তাকালো, আর একবার সোফায় বসে থাকা বাড়ির বাকি সবার দিকে চোখ বোলালো। তারপর সে নিজের মায়ের দিকে খানিকটা ঝুঁকে মৌয়ের দিকে তর্জনী উঁচিয়ে অত্যন্ত রহস্যময় কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো, আচ্ছা আম্মু, আমার প্রশ্নের উত্তর দাও তো, তুমি এই শয়তান বিড়ালের বাচ্চার ঠিক কি হও? উজানের এমন অদ্ভুত কথা শুনে মৌসুমী চৌধুরী এক মুহূর্তের জন্য পুরো থতমত খেয়ে গেলেন। ভর সন্ধ্যাবেলা ছেলে হঠাৎ কেন তাকে এমন বোকা বোকা প্রশ্ন করছে তা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। তবুও নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, কেন, আমি ওর আইনগত শাশুড়ি হই। গুড, তাহলে ড্যাডোর কি হয়? কেন, শ্বশুর হয়? তাহলে এবার বলো আমি কি হই ওর? মৌসুমী চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, তোর নিজের বিবেক কি জানে না তুমি এটা ঠিক কি হোস? হ্যাঁ আম্মু, যা জিজ্ঞেস করছি দয়া করে এটার একটু ক্লিয়ার উত্তর দাও না প্লিজ। তুই ওর বিবাহিত হাজবেন্ড হোস, এবার হয়েছে তো তোর? তাহলে আমরা দুজন একে অপরের সম্পর্কে কি হই আম্মু? কেন, হাজবেন্ড ওয়াইফ? মায়ের মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা শোনা মাত্রই উজানের ঠোঁটের কোণে এক মস্ত বড় বিজয়ের হাসি ফুটে উঠল। সে পুরো লিভিং রুম কাঁপিয়ে কড়া গলায় আওড়াল, রাইট, আমরা দুজন হলাম লিগেল বর বউ। আর যেহেতু এই চিলড্রেন বিড়ালের বাচ্চাটা আমার নিজের বিবাহিত বউ, সেই হিসেবে ওকে শুধু এই সন্ধ্যাবেলা চালানোই নয়, সারা জীবন ওর শাড়ির আঁচল কামড়ে ধরে ওর পিছু পিছু ঘুরে বেড়ানোর পূর্ণ রাইট বা অধিকারী উজান চৌধুরীর আছে, বুঝলে? উজানের মুখে এমন অপ্রকাশ্য ও নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সোফায় বসে থাকা বাড়ির ছোট বড় সবাই পুরো স্তব্ধ হয়ে এক পলকে তাকিয়ে রইল। সবার মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। গম্ভীর প্রফেসর ছেলেটার হঠাৎ কি এমন মানসিক রোগ হলো, সবাই মনে মনে সেটাই ভাবছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে আরিয়ান সোফা থেকে হালকা হেসে বলে উঠল, ভাই তুমি ঠিকঠাক আছিস তো? উজান মুহূর্তের মধ্যে আরিয়ানের দিকে তাকিয়ে নিজের দাঁত কিরমির করে উঠল, কাছে এসো, আমার প্যান্ট চেক করে দেখে যাও আমি ঠিকঠাক আছে কিনা। আরিয়ান উজানের এমন করার জবাব আর রসিকতা শোনা মাত্রই এক নিমিষে চুপসে গিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজানের মুখ থেকে এমন খোলামেলা কথাবার্তা সে কোনোদিনই হজম করতে পারবে না। এর মাঝে উজান নিজের মুখটা একটু বাঁকিয়ে চারপাশে সবাইকে উদ্দেশ্য করে বলল, ইফাতের মতো যদি তোমরা সবাই মিলে আমাকে একটু আগে সুবুদ্ধি দিতা, তাহলে আজকে আমি ঠিকঠাক আছে কিনা সেটা আর তোমাদের কষ্ট করে মুখ ফুটে জিজ্ঞাসা করতে হতো না। এতদিনে তোমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে যেতে। ছি ছি, এতদিন কি ভুলটাই না করেছি আমি। উজানের কথার ভেতরের আসল অর্থ বাড়ির বাকি সবার মাথার ওপর দিয়ে 5G গতিতে চলে গেলেও এক কোণে বসে থাকা ইফাত কিন্তু ঠিকই পুরোটা বুঝতে পারল।
তাই সে নিজের হাসির ব্যাগ লুকাতে ঠোঁট কামড়ে চেপে ধরে আড়ালে হাসতে লাগলো। ততক্ষণে উজান আর কাউকে কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের পেছন থেকে মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে টেনে একটানে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। তারপর মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদরে ও উদ্গ্রীব কণ্ঠে প্রতিধ্বনিত করল, হেই মাই লিটল সুইট পিচ্ছি, অনেক রাত হচ্ছে, এবার শান্ত মেয়ের মতো রুমে ছিল দেখি। মৌ উজানের বুকে পিষ্ট হতে হতে ছটফট করতে লাগলো। যাবো না আপনি আপনার সাথে, ছাড়ুন আমাকে। একদম অমন পচা কথা বলবে না পিচ্ছি, তাড়াতাড়ি রুমে চলে বলছি, এই 3টে দিন তোমাকে ছাড়া শান্তি মতো ঘুম আসেনি। মৌ নিজের মুখখানা চরম অভিমানে অন্যদিকে ঘুরিয়ে নিল। একে তো সে সেই রাতের ওই অন্যায় থাপড়ের কথা এক মুহূর্তের জন্য ভোলেনি, তার ওপর এই লোকটা এখন সবার সামনে কোন মুখে এত বড় বড় অধিকার দেখাচ্ছে। মৌয়ের এই প্রকাশ্য অ্যাভয়েড করাটা উজান নিজের পুরুষালী ইগোতে আর নিতে পারল না। সে এক এক করে লিভিং রুমের উপস্থিতি বাড়ির সবার দিকে তাকালো, তারপর হুট করে কোনো কিছুর তোয়াক্কা না করে মৌয়ের নরম গালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। উজান শুধু একটা চুমু খেয়ে ক্ষান্ত হলো না, এরপর সে অত্যন্ত ক্ষুধার্ত উন্মাদের মতো ধীরপায়ে মৌয়ের সারা মুখমণ্ডল, কপাল আর চোখে অজস্র আদুরের চুমুতে ভরিয়ে তুলল। বাসার সবার সামনে উজানের এমন আচমকা কাণ্ড দেখে মৌ মুহূর্তের মধ্যে লজ্জায় ও আতঙ্কে বরফের মতো জমে নিথর হয়ে গেল। চারপাশের সবার অমন হাঁ করা দৃষ্টি দেখে মৌয়ের মনে হচ্ছিল যদি এই মুহূর্তে মেঝের মাটি দুভাগ হয়ে যেত তবে সে লজ্জায় মাটির তলে ঢুকে যেত। সে নিজের দাঁতে দাঁত চেপে অত্যন্ত নিচু স্বরে গজগজ করে বলতে লাগলো, বেহায়া লোক, বৌমা নেন না, অথচ বাপ মায়ের সামনে চুমাচুমি করতে লজ্জা করে না। যাবো না আমি আপনার সঙ্গে, ছাড়ুন আমায়। উজান এবার নিজের মুখটা আরো বেশি বাঁকিয়ে উত্তর দিল, বউ মানি আর নাই মানি, তবে লজ্জা টজ্জা আমার করে না। বেশি ছটফট করলে রুমে ঢোকার আগেই বাকি কাজ এখানে সেরে ফেলবো, মাইন্ড ইট। ছেলের মুখে এমন কথা শোনা মাত্রই আরিফুল চৌধুরী সহ বাড়ির বয়স্ক বড়রা সবাই কাশতে কাশতে এক প্রকার বাধ্য হয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। গম্ভীর ছেলেটা যে আচমকা এমন রোমান্টিক কাণ্ড করে বসবে তা বাড়ির কোনো সদস্য স্বপ্নেও ভাবেনি। বড়রা চলে যেতেই আরিয়ান সোফায় শুয়ে হাসতে হাসতে বলে উঠল, বারে বাই বাহ, এই তোর বউ না মানার আসল নমুনা। হ্যাঁ, দিন দুপুরে সবার সামনে বউয়ের সাথে কিছু মিছু করে বেড়াস, আর আমাদের সামনে ভাব দেখাস তুই নাকি বউ মানিস না। হায় আল্লাহ, দিনের বেলাতে যদি তোর এই অবস্থা হয় তবে রাতে রুমের দরজা বন্ধ করে না জানি তোরা দুজন কি করিস। আরিয়ানের এই ফায়জামির মাঝে হুট করে উজানে এক ঝটকায় মৌকে নিজের দুই বাহুর মাঝে পাচাকোলা করে তুলে নিল। আচমকা শূন্যে ভেসে ওঠায় মৌ তীব্র ভয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল এবং বাঁচার তাগিদে উজানের শার্টের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। বউয়ের এমন ভয়ার্ত আদুরের রূপ দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক চেলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে মৌকে কোলে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের বেডরুমের দিকে উঠতে উঠতে আরিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, সরি টু সে ভাইয়া, এখন কিন্তু মোটেও দিন দুপুর নয়, এখন চারপাশ পুরো নিঝুম রাত। তাছাড়া বিয়ে যখন করেই ফেলেছি তখন বউয়ের মন রক্ষা করতে গেলে তো এমন টুকটাক কিছু মিছু তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তোমরা এত রিয়েক্ট করছো কেন? এর জন্য তোমরা আবার আমাকে ভুল বুঝো না ভাই, জাস্ট বউয়ের মন রক্ষার খাতিরে যা হবে। আমি নিজ থেকে কিছু করব না, ট্রাস্ট মি। আমি এইটুকুনি ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার দ্বারা কি এই পচা কাজ পসিবল? উজান মৌকে কোলে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই পেছনে লিভিং রুমে বসে থাকা ইফাত, আরিয়ান আর তুবা একসাথে উচ্চস্বরে হেসে কুটি কুটি হতে লাগলো। উজান মৌকে পাচাকুলা করে রুমে নিয়ে ঢুকতে মৌ নিজের সমস্ত রাগ উগরে দিয়ে উজানের শক্ত বুকের উপর এলোপাথারিভাবে ছোট ছোট ঘুষি মারতে লাগলো। এতে অবশ্য উজান চৌধুরীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা মাথা ব্যথা হলো না। সে ডোন্ট কেয়ার ভাবটা মুখে বজায় রেখেই মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তবে বাইরে থেকে নিজেকে যতটাই শক্ত দেখাক না কেন, উজানের ডান হাতে কিন্তু এখনো তীব্র ব্যথা রয়েছে। মৌ দেখতে বেশ শুকনো গরনের হওয়ায় তাকে এক হাতে আগদে নিয়ে আসতে উজানের তেমন একটা ব্যাগ পেতে হয়নি ঠিকই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌয়ের অনবরত ছটফটানির কারণে উজানের চোট পাওয়া হাতটা দেয়ালের কোণে সজোরে লেগে নতুন করে অনেকখানি চোট পেয়েছে। মৌ বিছানায় বসা মাত্রই আবারও এক ঝটকায় উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু উজান তার চেয়েও চতুর। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং এক বুক ক্লান্তি নিয়ে বিছানায় গিয়ে গায়ে দিয়ে বসল। মৌ উচ্চতায় উজানের চেয়ে অনেকটাই খাটো হওয়ায় দরজার ওই উঁচু লকারটার নাগাল সে কোনোভাবেই পেল না। এমনকি রুমে এমন কোনো হালকা পাতলা চেয়ার বা টুলও নেই
যা টেনে নিয়ে সে দরজার সামনে দাঁড় করাবে। যা আছে তার সবগুলি মৌয়ের ওজনের চেয়ে অনেক বেশি ভারী। পালাবার কোনো পথ না পেয়ে মৌ এবার হন হন করে বিছানার আদর্শা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই কোমরে দুই হাত গোজে চোখ দুটো বড় বড় করে অত্যন্ত কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করল, বেয়াদব পুরুষ! সবার সামনে অমন অধিকার ফুলিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন সবার সামনে অমন বেহায়াপনা করলে তাসফিয়া মৌ আপনাকে এক পলকে ক্ষমা করে দেবে? নো, নেভার, কোনো দিনও না। আব্বু কাল সকালে এই বাড়িতে আমাকে নিতে আসবে, আর আমি কালকে আব্বুর সাথে নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখের শেষ বাক্যটা শেষ হতে পারল না। তার আগেই উজান এক হ্যাঁচকা টানে মৌয়ের নরম হাতটা ধরে নিজের চওড়া ও উন্মুক্ত বুকের উপর আছড়ে ফেলল। আচমকা টানে মৌ সরাসরি উজানের উপর এসে পড়তেই উজান মৌয়ের কানের কাছে ঠোঁট টেনে ফিসফিসিয়ে আওড়াল, ও মাই লিটল সুইট বউ! তুমি নিজে চাইলেই তো আর এই উজান চৌধুরী তোমাকে এত সহজে তার এই খাঁচা থেকে যেতে দিচ্ছে না। মৌ উজানের বুকের বন্দিদশা থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। আর বউয়ের এমন অবুঝ ছটফটানি দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসতে লাগলো। সে নিজেও নিজের মনকে প্রশ্ন করে বুঝতে পারছে না, হুট করে এই সামান্য মেয়েটার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে উঠছিল। মৌয়ের প্রতি উজানের যে এক অদ্ভুত অলৌকিক অনুভূতি জন্ম হয়েছে তা আজ অনিবার্য। কিন্তু কেন এই অনুভূতি, এর উত্তর উজান চৌধুরী নিজের কাছেও নেই। বিগত 2 বছর ধরে এই মেয়েটা তার পেছনে সারাদিন পাগলামি করার কারণে, নাকি সমাজ ও ধর্মের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার টানে? তবে কারণ যাই হোক না কেন, উজান এখন নিজের মনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে পুরোপুরিভাবে এই মৌ নামক মায়ায় মগ্ন করে ফেলার। আর কোনো কিছুর জন্য না হলেও এই নিষ্পাপ পিচ্চি মেয়েটার চোখের সমস্ত স্বপ্ন এবার সে নিজে পূরণ করবে। তাকে একটা সুখের ভালোবাসার উপহার দেবে। যদিও সে নিজে এখনও জানে না সে এই দায়িত্বটুকু পালন করতে পারবে কিনা। এর মাঝেই মৌ আবারও চেঁচিয়ে উঠল, ছাড়ুন বলছে মাকে, একদম ছুবেন না। এই বলেই মৌ তীব্র আক্রোশে উজানের বাঁধন থেকে সরে আসতে চাইল। আর নিজেকে মুক্ত করার এই তাড়াহুড়াতে সে অসাবধানতাবশত উজানের সেই আঘাতপ্রাপ্ত হাতটার উপর সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ উজান তীব্র যন্ত্রণা নিজের মুখমণ্ডল চরমভাবে বিকৃত করে ফেলল। একটু আগে দেয়ালের চোটের ব্যথায় এখনো কমেনি, তার উপর আবার এই মেয়েটার শক্ত হাতের ঘুষি। মুখ দেখতে যতই শুকনো আর পাতলা হোক না কেন, রাগলে তার শরীরে অনেক জোর চলে আসে। উজান তা আজ হাড়ে মাসে টের পেল। উজান ব্যথায় কুকিয়ে ওঠে, আউচ! মৌ উজানের মুখ থেকে অমন যন্ত্রণার আওয়াজ শুনে এক ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। উজানের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এরপর থেকে তুমি যা বলবে এই উজান চৌধুরী ঠিক তাই শুনবে, গড প্রমিস। মৌ এবার এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে তীব্র অভিমানের স্বরে উত্তর দিল, আমি কোনোদিনই কথা বলবো না আপনার সাথে। আপনি সেদিন কেন আমাকে ওভাবে সজোরে থাপ্পড় মেরেছিলেন? হ্যাঁ, আমি কালকে আব্বুর সাথে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। আপনি খুব খারাপ, ভীষণ খারাপ একটা মানুষ। প্লিজ পিচ্ছি, ক্ষমা করে দাও না, ট্রাস্ট মি, নেক্সট টাইম এমন রুড আর কখনো হব না। উজান বেশ অনুনয় করে বলল। মৌ এবার উজানের চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নীরব চোখাচোখি হলো। উজানের অপরাধী মুখটা দেখে মৌয়ের মনে হুট করেই খানিকটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল, তাহলে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন? মৌয়ের কথা শোনা মাত্রই উজানের ভেতরে সে কড়া প্রফেসর রূপটা এক নিমিষে জেগে উঠল। সে এক ঝটকায় নিজের চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে, শাশুড়ির মেয়ে, সর এখান থেকে। পড়াশোনা চাঙ্গি ফেলে এসেছে পাশ করতে, রসগোল্লা দেব, বড় বড় রসগোল্লা দেব খাতায়। মৌ এবার উজানের দিকে এক চরম কটমট দৃষ্টি নিক্ষেপ করল। ভেবেছিল এই সুযোগে অন্তত উজানের কাছ থেকে প্রশ্ন ফাঁস বা পাশ করার একটা আশ্বাস আদায় করে নেবে। কিন্তু এই লোকটা যাতে মাতাল হলেও তালের বেলায় একেবারে ঠিক আছে, নিজের প্রফেশন নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। মৌ চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে ব্যালকনির অন্য এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রইল। উজানো নাছর বান্দা, সে আবারও মৌয়ের পেছনে পেছনে গেল এবং তার আঁচলটা আলতো করে টেনে ধরে কাতর স্বরে মিনতি করল, এই পিচ্ছি, আবার ওভাবে মুখ ঘুরিয়ে নিলে? একটু কথা বলো আমার সাথে। বলবো না কথা, আগে ভালো মানুষের মতো প্রমিস করুন যে আমায় পরীক্ষায় পাশ করিয়ে দেবেন। মৌ জেদ ধরল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে আওড়ালো, প্লিজ পিচ্ছি, অবুঝ বাচ্চাদের মতো অসম্ভব কথা বলো না, এটা কোনোদিনই পসিবল নয়।
তাহলে আমিও আপনার সাথে আর কোনোদিনও কথা বলবো না। একে তো সেদিন আমাকে ওভাবে জোরে থাপ্পড় মারলেন, আমি মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলাম। আবার এই ছোট্ট একটা কারণে আমার ভাইটা আজ হাসপাতালের বেডে ভর্তি। ফুপি কত কান্না করেছে আপনার বিন্দুমাত্র ধারণা আছে সেটার? এতে আমার কি দোষ শুনি? আমি কি আগে থেকে জানতাম নাকি যে ওটা আমার নিজের শালাবাবু? তাছাড়া সে যাই হোক না কেন, ওই বজ্জাত ছেলেটা আমার এই পিচ্চি বউয়ের সাথে ওভাবে গায়ে ঘেঁষাঘেঁষি কেন করবে? যেখানে আমি নিজে এখনো তোমার এতটা কাছাকাছি যাইনি, সেখানে ওই ছেলে কোন সাহসে ওভাবে যাবে? আমার পিচ্চি কি ওর বিবাহিত বউ? না তো। তাহলে কেন ও আমার বউকে ওভাবে জড়িয়ে ধরবে শুনি? কেন আমার বউয়ের সাথে ওভাবে হেসে হেসে মিষ্টি করে কথা বলবে? ওই বেয়াদব ছেলে কেন আমার বউকে চকলেট গিফট করবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই নাকি? নাকি আমি রোজগার করতে পারি না? কোনটা? আবার আমারই সামনে আমার নিজের বউয়ের কাঁধে ওভাবে হাত দেয় কোন সাহসে, বলো আমায়? উজানের মুখ থেকে অনর্গল আমার বউ আমার পিচ্ছি শব্দগুলো শুনতে শুনতে মৌ হুট করে প্রশ্ন ছুড়ে দিল। সে সোজা উজানের চোখের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানে নামায়? প্রশ্নটা শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে মৌয়ের দিকে তাকালো। সে দেখলো মৌ নিজের ঘাটটা কিছুটা কাত করে এক বুক আশা আর আকুতি নিয়ে তার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। উজান তার সেই গম্ভীর ও তৃষ্ণার্ত দৃষ্টি দেখেই এক পলকে বুঝতে পারলো মৌ এই মুহূর্তে তার মুখ থেকে ঠিক কোন কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে শুনতে চায় তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী আর ওয়াইফ, কিন্তু উজান চৌধুরী তো সহজে গলে যাওয়ার মতো নরম ধাতু দিয়ে গড়া নয়। সে মৌয়ের ওই কাতর ও আশাবাদী দৃষ্টি দেখে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভেতরে হাসিটা চেপে রাখল। তারপর সোজা সাপটা গম্ভীর গলায় উত্তর দিল, সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে আদেও বউ বলে মানি না। উজানের এই নির্মম বাক্যটি শোনা মাত্রই মৌয়ের পুরো মুখখানা এক সেকেন্ডের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে কত বড় আশা নিয়ে এই পাথরটার মুখ থেকে নিজের অধিকারের কথা শুনতে চেয়েছিল, কিন্তু এই অহংকারী লোকটা তার সেই ছোট্ট আশাটা কোনোভাবে পূরণ হতে দিল না। মৌ এবার পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। কেন এই লোকটা একটাবার ছোট করে বলতে পারে না তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর ওয়াইফ? এই সামান্য একটুখানি স্বীকারোক্তি দিলে কি তার পুরুষালী অহংকারে খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত? না তো। তাহলে কেন বলল না? এই চরম অবহেলা আর উপেক্ষায় মৌয়ের ভেতরের পুরো মনটা এক নিমিষে কালবৈশাখী মেঘের মতো কালো হয়ে গেল। সে অত্যন্ত অভিমানী ও ভাঙা স্বরে প্রতিধ্বনিত করল, তাহলে সকালের সামনে কথায় কথায় আমাকে এত বউ বউ বলে ডাকলেন কেন? ওজার নিজের চোখ ছোট ছোট করে মৌয়ের দিকে তাকিয়ে বেশ দম্ভের সাথে আওড়ালো, আপনি যে আমার আইনত খাতা কলমে বিবাহিত বউ, সেই চিরন্তন সত্যের খাতিরে তো আমি আপনাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকি। ও, তার মানে শুধু খাতা কলমের জোর আছে বলেই আজ সবার সামনে এত বড় বড় অধিকার দেখালেন আর নিজের বউ বলে দাবি করলেন? মন থেকে তো কিছুই না। মৌয়ের গলায় সেই বিষাদ মাখা সুরটা উজানকে কেমন যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। তাই মৌয়ের এই আবেগঘন কথাটি এক ঝটকায় এড়িয়ে যাওয়ার জন্য উজানে দ্রুত মৌয়ের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। তারপর নিজের কণ্ঠস্বর কিছুটা দৃঢ় করে গম্ভীর গলায় বলল, পেটে প্রচন্ড খিদে পেয়েছে পিচ্ছি, ফাস্ট চলো। খিদে পেটেই পায়, মাথায় নয়। মৌ মুখ বাঁকিয়ে কথাটি বলল। উজান তার সেই অভিমানী মুখের দিকে তাকিয়ে মনের ভেতর এক চিলতে মুচকি হাসত। তারপর মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিয়ে সে নিজে শান্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে নিজের হাতে একটি প্লেটে রাতের খাবার নিয়ে রুমে ফিরে এলো। মৌ তখন বিছানায় গুটিসুটি মেরে বসে এক মনে উজানের ফোন স্ক্রল করছে। এটা ইদানিং তার একটা মস্ত বড় বদভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজানের ফোনটা একটু না ঘাটলে তার যেন পেটের ভাতই হজম হয় না। অবশ্য বিগত 3টে দিন অভিমানের কারণে সে এসবের ধারে কাছেও আসেনি। এমনকি উজান নিজেও কখনো এই ফোন ঘাটাঘাটি নিয়ে মৌকে একটা কথাও বলে না, বরং মনে মনে বেশ উপভোগী করে। উজান প্লেট হাতে নিয়ে মৌয়ের পাশে এসে বসা মাত্রই ততক্ষণে মৌ হুট করে বাঘিনীর মতো উজানের সুস্থ হাতটায় সজোরে এক কামড় বসিয়ে দিল। আচমকা এমন পৈশাচিক কাণ্ডে উজান চৌধুরী কিছুটা ঘাবড়ে গেল। এই পুচকে মেয়েটা কখন যে কি অদ্ভুত কাণ্ড করে বসে তা বোঝা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। উজান নিজের চোখ দুটো বড় বড় করে শুধালো, পিচি, তুমি আমার হাতে এভাবে কামড় দিলে কেন? মৌ এবার কাঁদো কাঁদো ফেস করে ফোনের স্ক্রিনটা উজানের চোখের সামনে ধরে বলল, আপনাকে শিরিন আর ললিতা ডাইনি কেন এই মাঝরাতে ফোন করছে শুনি? আবার ইনবক্সে কতগুলো মেসেজও পাঠিয়েছে। আপনি কি তলে তলে ডাবল টেম্পো চালাচ্ছেন? হ্যাঁ, আপনার একটু লজ্জা করে না ঘরে এমন সুন্দরী বউ থাকতে বাইরের অন্য নারীদের দিকে ওভাবে নজর দিতে?
এত সুন্দর, কিউট আর ইনোসেন্ট একটা বাচ্চা মেয়েকে এভাবে মনে কষ্ট দিতে আপনার একটুও বাতো না? মৌয়ের মুখে এমন তীব্র জেলাসি দেখে উজান এবার নিজের শরীরটা আরো খানিকটা মৌয়ের দিকে ঝুঁকে আনল। দুজনের তপ্ত শ্বাস প্রশ্বাস এক পর্যায়ে এক হয়ে মিশে যাচ্ছিল। ঠিক তখনই উজান চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়াল, শুনেন মিসেস চৌধুরী, উজান চৌধুরী আপনাকে নিজের বউ নাই বা মানতে পারে, তবে তার ক্যারেক্টার কিন্তু এতটা লুজ নয়। সে নিজের নারী ব্যতীত পৃথিবীর অন্য কোনো নারীর দিকে কোনোদিন নজর দেবে না। জাস্ট মাইন্ড ইট। উজানের মুখে পার্সোনাল প্রপার্টি শব্দটা শুনে মৌ বেশ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে বোকার মতো তাকিয়ে রইল। উজানের কথার গূঢ় অর্থ বোঝার আগেই উজান তড়িঘড়ি করে বলে উঠল, পিচি প্লিজ ফোকাস অন মি, পেটে প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু খাইয়ে দাও তো, নয়তো খিদের জন্য মরিয়ে যাব। এই দেখো আমার পেটের অবস্থা। এই বলেই উজান নিজের গায়ের শার্টটা নিচ থেকে খানিকটা উঁচুতে তুলতেই মৌ এক নিমিষে দু হাতের চোখ ঢেকে চেঁচিয়ে উঠল, ছি ছি, এভাবে নিজের শরীর উন্মুক্ত করছেন কেন? লাজ লজ্জা কি সব ধুয়ে মুছে খেয়ে ফেলেছেন? হ্যাঁ, আর আমি কোন দুঃখে আপনাকে নিজে হাতে খাইয়ে দিতে যাব? পারবো না আমি আপনাকে খাইয়ে দিতে। আরে আগেই তো বলেছি, লাজ লজ্জা নামের কোনো ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। আর তোমাকে দুঃখে খাইয়ে দিতে হবে না, একটু সুখেই খাইয়ে দাও না প্লিজ। পেটের ভেতর ইঁদুরের অলরেডি অলিম্পিক রেস শুরু করে দিয়েছে। ওজন বেশ মিনতি করলো। মৌ আবারও মুখ ঘুরিয়ে নিয়ে বলল, পারবো না। আপনার নিজের হাত আছে না, নিজের হাত দিয়ে নিচে খান। হাতে ভীষণ ব্যথা করছে গো পিচ্ছি, প্লিজ। তুমি যদি আজ নিজের হাতে খাইয়ে না দাও তবে এই উজান চৌধুরীকে আজ সারা রাত না খেয়ে উপোস করে থাকতে হবে। আপনি যা ইচ্ছে করুন, তাতে আমার কি? পরীক্ষায় যখন আমাকে একটুখানি পাশ করিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে আপনার নেই, তাহলে আমি কেন শুধু শুধু আপনাকে খাইয়ে দিয়ে সাহায্য করতে যাব শুনি? মৌ সুযোগ বুঝে কথাটা বলল। উজানকে এক দৃষ্টে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মৌ আর চোখে বেশ কয়েকবার উজানের মুখের অবস্থাটা পর্যবেক্ষণ করল। তারপর মৃদুস্বরে আলতো করে আওড়ালো, সুযোগ কিন্তু এখনো হাতছাড়া হয়নি প্রফেসর সাহেব, রাজি কিনা ঝটপট বলুন। থাক, লাগবে না আমার তোমার হাতে খাবার খাওয়া। আজ তো একটা বজ্জাত মেয়ে, সামান্য একটুখানি খাইয়ে দেবে, তার জন্য নিজের বরের কাছ থেকে এভাবে ব্ল্যাকমেল করে ঘুষ চায়। উজান কিছুটা অভিমানী সুরে বলল। কথাটা বলেই উজান যখন বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে গেল, মৌ এক ঝটকায় তার হাত ধরে তাকে আটকে দিল। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। সামান্য একটু পাশ করে দেওয়ার কথা বলেছি, তা নিয়ে ওনার কত নাটক। লাগবে না আপনার পাশ। পরীক্ষা হলে না হয় নতুন একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বানিয়ে তাদের খাতা থেকে দেখে দেখে পাশ করে নেব, তবুও আপনাকে আর কোনোদিন বলবো না। এবার রাক্ষসের মতো বড় করে হা করুন তো দেখি। এরপর পরম যত্ন সহকারে মৌ নিজের হাত দিয়ে উজানকে লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। উজান নিজের ভাগের অর্ধেক খাবার খাওয়ার পর বাকি অর্ধেকটা মৌকে খাওয়ার জন্য জোর করলো, এবং মৌও কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উজানের এঁটো প্লেটে বাকি খাবারগুলো নিজের মুখে পুরে নিল। বউয়ের এভাবে খাওয়ার দৃশ্য দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি হাসল। সে মুরব্বীদের মুখে বহুবার শুনেছিল, একই প্লেটে স্বামী স্ত্রী একসাথে ভাগ করে খাবার খেলে নাকি তাদের ভেতরের পারস্পরিক ভালোবাসা ও মায়া বহুগুণ বেড়ে যায়। আর উজান চৌধুরী আজ সেই ভালোবাসার গভীরতাটুকু পরীক্ষা করতে দেখতে চাইল। খাওয়া শেষ হতেই উজান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত এখন অনেকটাই গভীর, তবে রুমের ভেতর এসি চলা সত্ত্বেও তার শরীরটা কেমন যেন প্রচণ্ড গরমে ঘামছে। গরম জিনিসটা সে একদম সহ্য করতে পারে না। দিনরাত মিলিয়ে কম হলেও 4-5 বার শাওয়ার নেওয়া তার পুরনো অভ্যাস। মৌ বিছানায় বসে নিভু নিভু ও ক্লান্ত দৃষ্টিতে উজানের গতিবিধির দিকে তাকিয়েছিল। হঠাৎই উজান কোনো বনিতা না করে সরাসরি বউয়ের সামনে গিয়ে নিজের গায়ের শার্টের বোতামগুলো এক এক করে খুলতে শুরু করল। উজানের এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে মৌয়ের মাথায় যেন আচমকা মস্ত বড় এক আকাশ ভেঙে পড়ল। সে এক বুক আতঙ্ক আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপানো গলায় প্রশ্ন করল, আপনি শার্ট খুলছেন কেন? কথাটা শুনে উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ঝুলিয়ে নিল। মৌয়ের এই ভয়ার্ত ও নিষ্পাপ মুখের দিকে তাকাতেই আজকাল তার ভেতর কেমন যেন এক অদ্ভুত কৌতুকবোধ কাজ করে। মেয়েটাকে আরেকটু ভয় দেখানোর উদ্দেশ্যে সে নিজের ঠোঁটটা কামড়ে ধরে বলল, এই রাতের বেলা শার্ট কেন খুলছি বুঝতে পারছো না? মৌ নিজের শুকিয়ে যাওয়া মুখের ভেতর কোনো মতে এক ঢুক গেলেও অবশ্যই রইল। একে তো এই লোকটাকে এখন তার মারাত্মক ভয় লাগছে, তার উপর সে শার্টের বোতাম খুলতে খুলতে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। মৌয়ের প্রাণ পাখি যেন এই মুহূর্তে কাঁচা ছেড়ে উড়াল দেওয়ার জন্য ছটফট করছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে জানলে সে নিচে কান্না করে হলেও নিজের শাশুড়ির আঁচল ধরে ওখানে ঘুমিয়ে পড়ত। কিন্তু এই অবরুদ্ধ রুমে এখন কি করবে সে কিছুই বুঝতে পারল না। সে আবারও কাঁপতে কাঁপতে বলে, আপনি আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? পুরুষ মানুষ বউয়ের কাছে কেন এগিয়ে যায় শুনি?
কথাটা শেষ করেই উজান রসিকতা করে মৌকে এক চোখ টিপ দিল। উজানের ওই চোখের ইশারা বা ফ্ল্যাট করা দেখে মৌয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তার মাঝে উজান নিজের গা থেকে শার্টটা পুরোপুরি খুলে এক ঝটকায় তা মৌয়ের মুখের উপর ছুঁড়ে মারল এবং তার মুখের খুব কাছাকাছি নিজের চওড়া শরীরটা ঝুঁকিয়ে আনল। উজানের এমন চরম আক্রমণাত্মক রূপ দেখে মৌ আর নিজেকে সামলাতে পারল না। সে নিজের দুই হাত দিয়ে শক্ত করে নিজের চোখ দুটো বন্ধ করে চিৎকার দিয়ে উঠল, শাশুড়ি আম্মা বাঁচাও। মৌয়ের চিৎকার শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে রেগে তাকালো। ভাগ্যিস তার এই বেডরুমটা পুরোপুরি সাউন্ড প্রুফ, নয়তো এতক্ষণে মেয়ের এই মরণ চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই দরজা ভেঙে ভেতরে চলে আসতো। উজান এক ঝটকায় মৌয়ের মাথার ঠিক পেছন থেকে টাওয়ালটা নিজের হাতে টেনে নিয়ে হুঙ্কার ছাড়ল, হপ বেটি চুপ কর, মাথায় এমন নোংরা চিন্তা নিয়ে ঘুরে বেড়াও? এক থাপ্পড় দিয়ে মাথার সব আচারের চিন্তা বের করে ফেলবো। আমি জাস্ট টাওয়াল নিতে এসেছি, আর উনি কিনে কি সব ভেবে বসে আছে। ছি, অশ্লীল মেয়ে। মৌ এক মুহূর্তের জন্য পুরো থতমত খেয়ে গেল। মানল সে একটু মাঝে মধ্যে এক কাঠি বেশি বুঝে, তাই বলে নিজের ঘরের বউকে এভাবে কথা শোনাবে? এই পাষাণ লোকটার বুকে কি একটু মায়া দয়া নেই? এর মাঝে উজান নিজের স্বভাবসুলভ ধূপধাপ পা ফেলে শাওয়ার নিতে চলে গেল। উজান বাথরুমে ঢোকা মাত্রই মৌ সুযোগ বুঝে টুকুস করে এক প্রকার পালিয়েই রুম থেকে বেরিয়ে গেল। সে নিজের ছোট ছোট পা ফেলে করিডোর দিয়ে হেঁটে সোজা তুবা আর আরিয়ানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজায় টোকা দিয়ে মৃদু ডাক দিল। এদিকে আরিয়ান অনেক কাঠ খড় পুড়িয়ে কতগুলো মিষ্টি কথা বলে মাত্রই তুবার রাগ ভাঙিয়ে তার একটু কাছাকাছি এসেছিল। ঠিক অমনি বাহির থেকে মৌয়ের সে চেনা কণ্ঠের ডাক শুনে সে এক বুক বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। বাইরে থেকে আরো বেশ কয়েকবার ডাক পড়তেই আরিয়ানের ঠোঁটের কোণে সেই রোমান্টিক হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। সে খুব ভালো করে বুঝতে পেরেছে এই গভীর রাতে মৌ কেন উজানের রুম ছেড়ে এখানে হানা দিয়েছে। আরিয়ানের এমন চরম অসহায় ও কাচুমাচু মুখ দেখে তুবা নিজের হাসি আর ধরে রাখতে পারল না। সে নিজেকে আরিয়ানের শক্ত বাহুর বাঁধন থেকে মুক্ত করে হাসতে হাসতে বলল, যাও যাও, দরজাটা খুলে দাও গিয়ে। আরিয়ানের মুখে মুহূর্তের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে চরম ক্ষোভে আওড়ালো, তুমি এটা বলতে পারলে জান, আমি কত কষ্ট করে বউটার অভিমান ভাঙিয়ে মাত্র একটু কাছে এসেছি, অমনি উজানের এই পুচকে বউ আমাদের প্রেমের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চলে এলো। আমি কোনো জন্ম দরজা খুলব না। আমি আজ এই রাতে আমার বউকে একদম নিজের করে কাছে পেতে চাই, ব্যাস। ইস, ওনার কত শখ। যাও, বেশি কথা না বাড়িয়ে দরজাটা খুলো দেখি। পারবো না আমি দরজা খুলতে। নিজের জ্যান্ত জামাইকে রুমে রেখে এখানে আমার পার্সোনাল লাইফে ব্যাগ রাখতে এসেছে। কতদিন পর আজ বউকে নিজের করে পাচ্ছিলাম বলতো। আরিয়ান বেশ মন খারাপ করে বলল। তবু এবার চোখ রাঙিয়ে তাকালো। লজ্জা শরমের মাথা ধুয়ে খেয়ে ফেলেছ? হ্যাঁ, যা বাবা, নিজের বউয়ের কাছে আবার কিসের লজ্জা? তুমি জাস্ট একদম চুপ করে বিছানায় বসে থাকো তো। মৌ একটু পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে এমনিতে চলে যাবে, আর ও চলে গেলে আমি আমার বউকে আবার। আরিয়ানের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই তুবা বিছানা থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তা দেখে আরিয়ান বিছানার ওপর থেকে চেঁচিয়ে উঠল, এই বউ, না প্লিজ এমনটা করো না। কিন্তু তুবা তার কোনো কথাই শুনল না। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা খুলে দিল, আর সাথে সাথে মৌ এক ঝটকায় ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকে পড়ল। সে এসেই তুবাকে আষ্টেপৃষ্ঠে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমার সুইট মিষ্টি ভাবি, আমি আজ তোমার সাথে ঘুমাবো। তুমি আমাকে তোমার সাথে ঘুমাতে দেবে তো? দেখি হাঁপাচ্ছ কেন, আগে রিল্যাক্স হতো। না না ভাবি, আমি একদম ঠিক আছে। তুমি প্লিজ ভাইয়াকে এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে বলো। আমি আজ রাতে তোমার সাথে ঘুমাবো। মৌয়ের কথা শোনা মাত্রই ওপাশ থেকে আরিয়ান এক মরণ চিৎকার দিয়ে উঠল, অসম্ভব, আমি আমার নিজের বউকে ছাড়া এই একা রাতে অন্য কোথাও থাকতে পারবো না। মৌ এবার নিজের আর চোখে আরিয়ানের দিকে একবার তাকালো, তারপর নিজের ভেতরের সমস্ত রাগ উগড়ে দিয়ে হনহন করে আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, যাবে না তুমি রুম থেকে? ওহ নো, কোনোদিনও যাব না। আরিয়ান বুক ফুলিয়ে বলল, ওকে ফাইন, দেখাচ্ছি মজা। এই বলেই মৌ কোনো কিছুর তোয়াক্কা না করে এক ঝটকায় আরিয়ানের দুই পা শক্ত করে ধরে এমন এক টান দিল যে আরিয়ান মুহূর্তের মধ্যে ধপাস করে মেঝের ওপর চিৎপটাং হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। আরিয়ান মেঝের শক্ত আঘাতের ব্যথায় কুঁকড়ে উঠল, কিন্তু মৌয়ের তাতে বিন্দুমাত্র দয়া হলো না। সে আরিয়ানকে মেঝের উপর দিয়ে টানতে টানতে কোনো মতে রুমের বাইরে বের করে দিল এবং ভেতর থেকে তুবাকে মেইন দরজাটা আটকে দিতে বলল। তবুও মৌয়ের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে দরজার লকটা আটকে দিল। মৌ দরজার লক লাগাতেই আবারও তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে,
আমার সুইট ভাবি একটা। এদিকে দরজার ওপাশে করিডোরে মেঝেতে বসে আরিয়ান নিজের কপাল চাপড়ে চরম আহাজারি শুরু করে দিল। মৌ, বোন আমার প্লিজ, আজকের রাতটা অন্তত কোথাও গিয়ে ঘুমো না রে বোন। আমি তোর ভাবিকে ছাড়া রাতে একা কিভাবে ঘুমাবো বল। এই বেডি, অন্তত আমার বউটাকে তো আমার কাছে ফিরিয়ে দে। কিন্তু রুমের ভেতর থেকে আর কোনো রেসপন্স বা সাড়া এলো না। আরিয়ানের মনের যত শখ ছিল তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এদিকে উজান শাওয়ার শেষ করে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে রুমে এসে দেখে বিছানা একদম ফাঁকা, মৌ রুমে নেই। সে মুহূর্তের মধ্যে বুঝে গেল তার সেই অবাধ্য পুচকে পাখিটা আবারও সুযোগ বুঝে খাঁচা কেটে পালিয়েছে। কথাটা ভাবতেই তার মেজাজটা একেবারে শব্দমে চড়ে গেল। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটি টি শার্ট বের করে কোনোরকম গায়ে চড়িয়ে এক বুক রাগ নিয়ে নিজের কক্ষ ত্যাগ করল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দূর থেকে দেখতে পেল আরিয়ান নিজের রুমের বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে অত্যন্ত করুণ মুখে বসে আছে। উজান তার সেই দশা দেখে ধীর পায়ে এগিয়ে গেল। তারপর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে উপহাসের সুরে আওড়ালো, ভাইয়া, ভাবি বুঝি আজ মাঝরাতে লাথি মেরে তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? উজানের অমন রসাত্মক কথা শোনা মাত্রই আরিয়ান এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে উজানের পিঠের উপর সজোরে এক কিল বসিয়ে দিল আর দাঁত কিরমির করে বলে ওঠে, চুপ করি তোর ছেলে। আমার বউ বড্ড ভালো, সে অন্তত তোর মতো নয়। তুই কেমন পুরুষ মানুষ রে, যে নিজের ঘরের এইটুকুনি একটা বউকে নিজের কাছে আটকে রাখতে পারিস না? বউটাকে যেই না একটু রোমাঞ্চ করার সুযোগ পেলাম, অমনি তোর ওই ডাকাত বউ এসে আমার সব শখ চাঙ্গে তুলে দিল। এখন আমি এই রাতে বউ ছাড়া কিভাবে একা একা থাকবো বল? উজানের জোড়াভ্রু এবার কুঁচকে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে আমার পিচ্চি বউটা এখন তোমার রুমে? হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি তোর এই আপদ বউটাকে নিজের কাঁধে তুলে নিয়ে যা এখান থেকে, আমাকে বাঁচা। আরিয়ান অনুরোধ করল। উজান মুহূর্তে নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে খুব ভালো করে বুঝতে পারল যে আরিয়ান এখন মস্ত বড় এক বিপাকে পড়েছে। সে সুযোগ বুঝে বলে ওঠে, বউ আমি এখনই নিজের দায়িত্বে নিয়ে যেতে পারি ভাইয়া, তবে তার জন্য আমি কি পাবো শুনি? হোয়াট? তোর নিজের বউ তুই নিজের রুমে নিয়ে যাবি, তাতেও আমাকে তোকে ঘুষ দিতে হবে? ওকে ফাইন, তাহলে দিতে হবে না, আমি চললাম ঘুমাতে। তুমি এখানে দরজার বাইরে বসে রাত কাটাও। উজান উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। উজানকে চলে যেতে দেখে আরিয়ান তড়িঘড়ি করে তার হাতটা টেনে ধরল এবং চরম আকুতি করে বলল, ভাই প্লিজ, তোর দুটি পায়ে পড়ি, তোর বউকে নিয়ে গিয়ে আমাকে এই যাত্রায় রক্ষা কর। বল, তোর ঠিক কি চাই? বেশি কিছু না, জাস্ট আগামী 1 মাসের আমার শপিং এর খরচ। হোয়াট? তুই 1 মাস ধরে শপিং করলে তো আমাকে আগামী মাসে রাস্তার মোড়ে বাটি নিয়ে ভিক্ষা করতে বসতে হবে। ভাই প্লিজ, একটু কমে সমে চা। ওহ নো, কোনো কমে হবে না। ভাই বোঝার চেষ্টা কর। আচ্ছা যা, আগামী 1 দিন তুই যত খুশি শপিং করবি, তার পুরো টাকা আমি নিজের পকেট থেকে দেব। এবার হবে তো? ওকে ডান, তবে কন্ডিশন হচ্ছে আমার এই পিচ্চি বউয়ের শপিং এর খরচটাও কিন্তু তোমাকে দিতে হবে। আরিয়ান এবার নিজের অজান্তে বড্ড কঠিন এক ফাঁদে পড়ে গেল। এখন হ্যাঁ বললেও পকেট ফাঁকা, আর না বললে আজ সারা রাতে বউ ছাড়া থাকতে হবে। তবুও কোনো উপায় না পেয়ে সে নিজের চোখ বন্ধ করে বলে উঠল, ওকে বাবা, ওকে ডান, এবার তোর বউকে সরাম। এরপর উজান দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার কড়া গলায় মৌকে ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স বা সাড়া এলো না। ঠিক তখনই কাকতালীয়ভাবে উজানের ফোনের স্ক্রিনে শিরিরের নাম্বারটা ভেসে উঠল। মুহূর্তের মধ্যে উজানের ঠোঁটের কোণে এক অদ্ভুত কুটিল হাসি খেলে গেল। সে দরজার দিকে মুখ উঁচিয়ে চেঁচিয়ে আওড়ালো, রুমে থেকেও কোনো সাড়া দেবে না তাই তো পিচ্ছি? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার ওই শিরিন ডাইনি কিন্তু এইমাত্র আমাকে ভিডিও কল দিচ্ছে। তুমি যদি এখন নিজের ভালোই ভালো দরজা খুলে আমার কাছে না আসো, তবে আমি কিন্তু এই গভীর রাতে শিরিনের সাথে ভিডিও কলে। উজানের মুখের বাকি কথা শেষ হওয়ার সুযোগ পেল না, তার আগে খট করে রুমের দরজাটা খুলে গেল এবং মৌ এক ঝটকায় রুম থেকে বেরিয়ে এসে তড়িঘড়ি করে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বউয়ের এমন তীব্র জেলাসি আর পাগলামি দেখে উজান নিজের মনে মনে মুচকি হাসল। সে মুহূর্তের মধ্যে আর কোনো কথা না বাড়িয়ে মৌকে একটানে নিজের পাচা কোলে তুলে সে মৌকে কোলে নিয়ে নিজের রুমের দিকে হেঁটে চলে যেতে যেতে আরিয়ানের দিকে তাকিয়ে এক চোখ টিপল। থ্যাঙ্কস ভাইয়া, এবার তুমি তোমার অসমাপ্ত রোমান্স কন্টিনিউ করতে পারো। বাই দ্য ওয়ে পিচ্ছি, এই যে মাঝরাতে তুমি আমাকে এত কষ্ট দিলে, এর পানিশমেন্ট হিসেবে আজ সারা রাত আমি জেগে জেগে অনলি শিরিন আর ললিতের সাথে ফোনে প্রেম করব। উনি বললে যেন হলো, আমার দুলহা অনলি আমার। আপনি আজ রাতে শুধু আমার সাথে কথা বলবেন, দুনিয়ার আর কোনো ডাইনির সাথে নয়, বলে দিলাম। উজান মৌকে নিজের রুমে নিয়ে এসে ধীর পায়ে বিছানায় বসিয়ে দিল
এবং দ্রুত গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর সে মুচকি হাসতে হাসতে ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। সে বিছানায় নিজের গা এলিয়ে দেওয়া মাত্রই আবারও উজানের ফোনে শিরিনের নম্বর থেকে রিংটোন বেজে উঠল। ঘন ঘন শিরিনের ফোন আসতে দেখে মৌ এবার নিজের ভেতরের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল। সে এক প্রকার হিংস্র বাঘিনীর মতো বিদ্যুৎ গতিতে উজানের হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং কোনো কিছুর পরোয়া না করে ফোনটা সোজা মেঝের উপর সজোরে আছাড় মেরে ছুঁড়ে ফেলল। ফোনটা এক পলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর সে তীব্র গতিতে উজানের চওড়া বুকের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে তার গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। সে নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে উজানের চোখের দিকে চেয়ে চরম শাসানির গলায় শুধালো, আমাকে আর বেশি রাগাবেন না বলে দিচ্ছি, নয়তো সত্যি সত্যি কোনো একদিন আপনাকে আমি নিজের হাতে কুরবানি দিয়ে দেব। এই মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রফেসর উজান চৌধুরী অনলি অ্যান্ড অনলি এই তাসফিয়া মৌয়ের। তাসফিয়া মৌ নিজের জীবনে সবকিছু ভাগ করতে পারলেও নিজের স্বামীকে অন্য কোনো ডাইনির সাথে কোনোদিন শেয়ার করবে না। জাস্ট মাইন্ড ইট। কথাটি শেষ করেই মৌ নিজের সমস্ত অভিমান আর ক্লান্তি ভুলে উজানের সেই চওড়া বুকের মাঝে নিজের মাথাটা পরম শান্তিতে ঠেকিয়ে দিল। উজানের বুকের চেনার সুভাষে সে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে বিগত 3 দিনের অপলক ক্লান্তিতে মৌ 1 মিনিটের মাথায় ওভাবেই উজানের বুকে মাথা রেখে ঘুমের ঘুরে পাড়ি জমালো। বউয়ের এমন তীব্র অধিকার ভূত আর পাগলামি দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক প্রশান্তির মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে নিজের সুস্থ হাতটি দিয়ে অত্যন্ত গভীর মায়ায় মৌয়ের মাথায় সিল্কের চুলগুলো আলতো করে বিলি কেটে দিতে দিতে মৃদুস্বরে আওড়াল, আমার এই ছোট্ট অগ্নিকন্যাকে রাখলেও দেখতে বড্ড বেশি সুইট লাগে। ইস, কত কিউট আমার বাচ্চাদের কিউট মাম্মা। এই পর্যন্ত ছিল প্রফেসর উজান চৌধুরী উপন্যাসের আজকের পাঠ। তো কালকে যারা যারা কমেন্ট করেছ, ফয়সাল ভাইয়া, রবিউল ভাইয়া, আরজু মল্লিক ভাইয়া, ফাহিমা আপু, মরিয়ম আপু, রাব্বি ভাইয়া, তাহের আলী ভাইয়া, সাদিয়া আক্তার, জুই পাখি আপু, তোমাদের অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর বাকি যারা আছো শুনছো কিন্তু কমেন্ট করছো না, তোমাদেরকে বলছি, আগে তো অনেক অনেক কমেন্ট করতো, এখন কোনো কমেন্ট করো না। অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে। আজকের পর্বে সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে। তো যাই হোক, আজকের পার্টি এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।